ম্যাক্সিমাম স্টাডি ইনস্টিটিউট সেন্টারে কি করে, একদম কাছাকাছি কোশ্চেন দিয়ে মক টেস্ট, একদম সোজা সোজা কোশ্চেন দিয়ে মক টেস্ট নেয়। কেন? স্টুডেন্ট হ্যাপি, 80 স্টুডেন্ট হ্যাপি, ইনস্টিটিউট করিয়েছে এমন যে আমি 80 পেলে পাচ্ছি। পরীক্ষার পরে উফ ব্যাটলা, তোদের বছরে কোশ্চেনটা হেভি টাফ এসে গেল রে, নইলে তো তোদের এইরকম কোশ্চেন আসা উচিত হয় না, এরকম কোশ্চেন আসে না তোদের করে। আর তুইও বাড়িতে গিয়ে মা বাবাকে এবছরে আমাদের সঙ্গে কপালটাই খারাপ, ভাগ্যটাই খারাপ, কোশ্চেনটা হেভি টাফ এসেছিল, নইলে তো বেরিয়ে যেতাম। ইনস্টিটিউটে আমি 80-90 করে পরের পর মক টেস্ট গুলোতে পেয়ে এসেছি, এই পরীক্ষায় পেতাম না। আর এখানে পরীক্ষা দিচ্ছে আমার স্টুডেন্টকে 25-এর যারা 30-40 টপ্পাতে দিচ্ছে। কেন? ও জানে, পুরানা পাপি জানতা। কি করছি এখানে 30-40-এর উপর টপ্পাতে দেবো। কোশ্চেন কেন কঠিন করছি? যা পড়িয়েছি তাকে পড়িয়ে দিয়েছি, যেটা পড়িয়ে দিয়েছি হয়ে গেছে, গল্প শেষ। এটা আমি কি ধরে নিলাম, এখান থেকে তুই পড়েছিস, এখান থেকে তুই উত্তর দিবি। আমি এখান থেকে কোশ্চেন করে কি প্রমাণ করবো? এটা তো আমার হয়ে গেছে। তাহলে আমি কি করবো? আরো যা লুপহোলস আছে সেই লুপহোলসটাকে আমি করবো। তখন আমি কি করবো? হ্যাঁ, না অন্য কিছু যাবো না, তোদের টেক্সট বইটা দেখে কোশ্চেন শুরু করে দেবো। তোদের 9-10 এর যে 11-12 এর যে টেক্সট বুকস আছে সেখান থেকে কোশ্চেন কিছু তুলবো। কিছু জিনিস তো এখানে নেই, কিছু জিনিস তো এখানে নেই বাবা, হতেই হবে। তো সেই জিনিসটা তাহলে তুমি বাদ দেবে, চলো ওটা মক টেস্টে ঢেলে দেবো। তাহলে ওটা মক টেস্টে ঢেলে দেওয়া মানে কি, মক টেস্টের কোশ্চেন গুলো তোমার হয়ে গেল। তারপর আমি তো ধরে নেবো তুমি মক টেস্টের কোশ্চেন গুলো করবে, আর এটাও করছো। তাহলে আমার কি হলো, তোমাকে ডবল চান্স দিয়ে দেওয়া হলো। কিন্তু আমি এটাই পড়ালাম, আমার এটা থেকেই সব মক টেস্ট করলাম, তাহলে তুমি খুশি আমি খুশি, কিন্তু ও খুশি না, ও খুশি না যে কোশ্চেন করবে। তাহলে তাকে খুশি করতে গেলে কি করতে হবে? এখানে সব আমি পারলাম, জানি, এটা আমি ধরে নিলাম, পারবি না সেটা আলাদা চয়েস। পারলি, তারপরে হচ্ছে যে লুপহোলসটা আছে সেটা মক টেস্টে ঢেলে দিলাম। তাতে কি হলো, আবার মক টেস্টে আমার যে মক টেস্ট এখনো চলছে, তো 25-এর মক টেস্ট এখনো চলছে, প্রত্যেকদিন কোশ্চেন চালাচ্ছি। দেখ ওই কোশ্চেন গুলোতেও মোটামুটি মনে কর 2000-5000 কোশ্চেন হতে চলবে। সেই 2000-5000 কোশ্চেন আর এইটা জুড়ে দেব, তারপর বুঝতে পারছি। তাহলে আমি শত্রু নয়, আমি মক টেস্ট করবো হেভি টাইট, পড়াবো হেভি টাইট, কারণ আমার শত্রুকে তোরা, হ্যাঁ আমার শত্রু WBG। শত্রু মিন্স ওকে পরাস্ত করতে হবে। সেই একটা বাংলায় গল্প আছে, চাঁদ সদাগর, পুরো লোহার ঘর, ছোট্ট হোল, সাপ ঢোকে মেরে দিয়ে মেরে দিল, তাই তো? তা আমরা কি সেই ছোট্ট হোলটা রাখবো? কালকে আগের দিনে ওদের ক্লাসে গিয়ে ওরা বলছে স্যার এইরকম ভাবে ফুটিয়ে ফুটিয়ে পড়াচ্ছে। ও বাবা, মানে আমি কি করছি? তোদের সিনোনিমস অ্যান্টোনিমস হচ্ছে, সিনোনিমস অ্যান্টোনিমসেও সিনোনিমস অ্যান্টোনিমস এর ওয়ার্ড ছাড়াও অপশনে 4টে করে ওয়ার্ড দেওয়া থাকে। আমরা পিআইকিউ করি, কিভাবে পিআইকিউ করি? যে আমরা কোশ্চেনটা করে নিলাম, অপশন গুলোকে ছেড়ে দিলাম, আর ওরা করতে হবে কোশ্চেন অর্ডার এসছে, খুলতো সব পুরোনো কোশ্চেন গুলো, খুললো, চলো অপশন গুলোকে এবার কোশ্চেন এটা দিল। বোঝাতে আসতে পারছিস কথাটা? ইংরেজি ওয়ার্ড আমি করে গেছি, সিনোনিমস অ্যান্টোনিমস পিআইকিউ এর ছাড়া যতগুলো কোশ্চেন আমার দিয়েছে করে গেলাম 20 বছরের। 20 বছরের কোনগুলো করেছিস তুই? যেগুলো সিনোনিম অ্যান্টোনিমস এর মেন ওয়ার্ড দিয়েছে, মাস্টার ওয়ার্ড, সেটা করেছিস। অপশনের সব ওয়ার্ড গুলো করেছিস। অপশনেও তো দুটো একটা করে বোমবাস্টিং ওয়ার্ড দিয়ে দেয়। এবার ওরা যখন কোশ্চেন করছে তখন ওদের কাছে সোজা, এটা তো কোশ্চেন হয়ে গেছে, চল ওই কোশ্চেনের অপশনে কি কি দিয়েছিলি দেখতো, এইটা, চল অপশনটাকে এবার কোশ্চেন করিয়ে দে। এই যে তোদের কোশ্চেন দেবে, এটা নয় ওটা, ওটা নয় ওটা, সেই অপশন গুলোকেই তুলে আবার কোশ্চেনে ফেলে দেবে। তোরা যখন কোশ্চেনটা রেডি করিস, পিআইকিউ যখনই করিস, তোরা কি অপশন গুলোকে রেডি করিস? আর বোঝাতে পারলাম কি অবস্থা? তাহলে আমি যখন ওদের সিনোনিম অ্যান্টোনিম করাচ্ছি তখন কি করছি? পিআইকিউ এর মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেরই যেটা মেন ওয়ার্ড, তার সঙ্গে যে 4টে করে ওয়ার্ড অপশনে দিয়েছে সেই 4টে করে ওয়ার্ডও তুলে দিচ্ছি। তাদের কি হচ্ছে না, ভোকাবুলারি ওয়ার্ড যে পাওয়ারটা সেটা অনেক এনহ্যান্স করে যাচ্ছে। অতএব ওই ফাঁকটাও আমি রাখিনি। ওরা বলছে স্যার এরকম সেরকম তোদেরও, আমি কোনো ফাঁক রাখতে চাই না। তোরা তোদের ঘরে কতটা ফাঁক রাখবি কথা নেই, কিন্তু পরীক্ষার পরে আমার কাছে যখন কোশ্চেন নিয়ে আসবি, কানটা ধরে টেবিলে বসিয়ে এটা খুলবো আর মক টেস্ট করবো, বলে দেখাবো দেখ সব কোশ্চেন কমন।
আর এরপরে তুই আমাকে দেখাতে পারবি কোশ্চেন কমন হয়নি? হোয়াট ওভার মাই প্রমিস 99% কোশ্চেন টু বি কমন। মানে তো আমি বলিনি 100টা কোশ্চেন করে 99 কোশ্চেন কমন বলেছি, বলিনি? বলেছি 100টা কোশ্চেন করবে 99 কোশ্চেন, 99 কোশ্চেন কমন আমি পাওয়া বই প্রতি বছর পাবো। এবং কান ধরে এনে বসিয়ে মেটেরিয়াল খুলবো আর মক টেস্ট সিরিজটা লাগাবো। দেখ এই কোশ্চেন এখানে ছিল, এই কোশ্চেন এখানে ছিল, এই কোশ্চেন এখানে ছিল, একটা দিন শুধু সময় নেবো। কেন না? আমার এবছরের যা মক টেস্ট হবে আর এবছরের যা স্টাডি মেটেরিয়াল হবে ওই কোশ্চেনটা পাওয়ার পর খুঁজে বার করতে হবে না কোনটা কোথায় রয়েছে, খুঁজে বার করে গোল গোল করে ঘুরিয়ে তোকে দেখে দেবো। দেখ কাল পড়ানো হয়েছিল, বললে তুই পিজি পেতিস, ক্যালকাটা মেডিকেল পেতিস, আরজিকর পেতিস। তিন কোন দিকে? এদিকে না ওদিকে? চলে যাবে সঙ্গে সঙ্গে পরীক্ষার একদিন পরে তুই ওদিকে পাঠিয়ে দেবো। তুই আমাকে বলতে পারবি, কারণ আমি 99 এর গ্যারেন্টি দিয়েছি এবং সেটা আমি পাওয়াবো। সেটাকে তো আমাকেও মেলাতে হবে পরীক্ষার পরে যে দেখ ভাই 99 কোশ্চেন কমো। অন্য কোনো পদ আছে? আমার উপর রাগ করিস না, এখনো বেঁচে আছিস, ডব্লিউবিসি আছে বলবো। যদি ডব্লিউবিসি মনে কর সামনে 2026 ইলেকশন তো ওটাছে তো, যদি বাই চান্স দা বাই কি হয় প্রেজেন্ট গভর্নমেন্ট বলছিলি বল ওর পরীক্ষা আটকে গেছে বলে ভোট আটকে যাবে মামলো আছে। মনে কর পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস ভোকারটা ওদিকে ক্যামেরাটা ঘুরে দেবো, ডাইরেক্ট আমার মতো ডাকবে অন্য কিছু। তুই ভালো ও বলছিস হবে না, কোনোদিন হবে না, তাহলে তোদের লাইফ সিকিউর। অন্তত যতদিন তৃণমূল কংগ্রেস আছে পশ্চিমবঙ্গে বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, জেড পাস এগুলো হবে। বাই চান্স যদি 2026-এ যদি পাল্টায় ডাইরেক্ট লিড। বাকি যে রাজ্যের বিজেপি গেছে সেখানে কোনো আর ওই স্টেট নার্সিং এর পরীক্ষা নেই। পশ্চিমবঙ্গ সরকারকে না, পশ্চিমবঙ্গ সরকারকে বলেছিল আপনারা পড়ুন, পশ্চিমবঙ্গ সরকার পড়েনি বলে। ওই 50,000 1 লাখের পরে 2,000 3,000 যেটা হবে সেটা মানে 54,000-এর র্যাঙ্ক আনতে হবে। আলাদা পরীক্ষা দিতে হবে। মনে কর যারা নিট দিল সরকারি কলেজ 50,000 চলে গেল, প্রাইভেট কলেজ 50,000 গেল কি গেল না, কিন্তু আবার নার্সিং এর জন্য ওখান থেকে 50,000-এর পরে বলবে 5,000 বিএসসি নার্সিং আর 10,000 জিএনএম নার্সিং এ ঢেলে দেবে, ব্যাস বুঝে নাও। মানে তোমাকে 60,000 বা 70,000-এর মধ্যে নিটে র্যাঙ্ক করবে যখন, সেখান থেকেই তোমার স্টেট লেভেলে তোমার র্যাঙ্কে ঢুকে যাবে, সেখান থেকে স্টেট ওয়াইজ যে র্যাঙ্কে যাবে সেখান থেকে তুমি নার্সিং এ চলে যাবে। তোমার নিটই হয়ে যাবে তখন কম্পালসারি, আলাদা করে জেড পাস জিএনএম দেওয়ার আর সুযোগ থাকবে না। বুঝতে পারছি? অত এ যা করছে ও তো আরো বেড়া খতরনাক হয়ে যাবে। ওই জন্য এখনো বলছি অনেক বেঁচে আছিস, এখনো যাটা করছিস বাচ্চার লেভেলে করছিস। এটা আমার কাছে এখন বাচ্চার লেভেল, এবার তোদের বাচ্চা লেভেল করছি। মিডল লেভেল দিলে এর সঙ্গে আরো 3টে করে মেটেরিয়াল এক্সট্রা ঢুকবে এবং তার সঙ্গে টেক্সট ঢুকবে। যে একটা মেয়ে দুটো ছিল না, ওদের বলেছিলেন আলাদা ক্লাস আলাদা বই সব নিয়ে আসবে, এটাই অজন করতে পারছে না, তো বই করার জায়গায় দাঁড়িয়ে গেছে, আর দেখি পড়া দিচ্ছে না, আর দেখি কাছে আসছে। নিট করতে গেলে এর উপরে আরো 2-3টে লেয়ার চাকরি দেবো, কিছু করার নেই। সারা ভারতবর্ষ লড়ছে, ছেলে গেলা কথা। হ্যাঁ করতে হবে না, তবে অজন বাসের জন্য করতে হবে না, এটা ভেবে এসছি দেখি। হ্যাঁ জেন বাসের জন্য করতে হবে না। কি কি হাসি, চল এখানে পাগল হয়ে যাবে। এইটুকুই মুখস্থ করে মনে রাখতে 2 ঘন্টা সময়, এই শুধু উচ্চেসব তুমি না। আরে 2 ঘন্টা বেশি লাগবে তো কম নয়, তাই না? শুধু এইটুকু জায়গায় 2 ঘন্টা খেয়ে বসে যাবে, কিন্তু যে কোনো একটাই উত্তর অপশনে দেবে, বা একসঙ্গে 2টো মিলিয়ে দিয়ে দেবে, বা একসঙ্গে 3টে মিলিয়ে দিয়ে দেবে। মনে করবে তুই একটা মুখস্থ করেছিস না, 3টে করছিস দেখি, আবার একটাও দিতে পারছিস। বলতে হবে এই ছোট ছোট নামগুলোকে আমাকে মনে রেখে যেতে হবে। এইটুকু জায়গা মনে রাখার জন্য আমার প্রায় 30 এমবি 40 এমবি ব্লক হয়ে যাবে। বল হ্যাং করবে না? হ্যাঁ হ্যাং করতে বাধ্য, বল
ঢোকা, যতটা পারিস ঢোকা, যেটা বেরিয়ে যাবে যাবে, লোড হবে না যখন দেখাবে কি স্টোরেজ ফুল, স্টোরেজ ফুল দেখাবে যখন, তখন এটা ডিলিট করবি, ওটা ঢোকাবি। আমার কাজ কি, ওকে টোটালটা সাপ্লাই দিচ্ছি। এবার যখন ট্রান্সফার হচ্ছে, ফাইল ট্রান্সফার হচ্ছে, যার যত কি বলে ওটাকে র্যাম বলে তো নাকি, হ্যাঁ, যার যত র্যাম তার তত যাবে, যার হবে না দেখাবে স্টোরেজ ফুল। মনে করো ওর 1 টিবি, ওর 2 টিবি, তোর 3 টিবি, তোর 256, ওর 526, এরকম যা যা ফিগারেশনে আছে হয়ে আছে। এবারে আমি দিচ্ছি পুরো 5 টিবির মান। 5 টিবি থেকে যার যেটা ক্যাপাসিটি সে সেটাকে নেবে, বাকি দেখিয়ে দেবে স্টোরেজ ফুল। কি করবো স্যার, কি করবি স্যার, আগেরটাকে ডিলিট করার পরেরটাকে ঢোকা, এর বাইরে কিচ্ছু হবে না। এবারে নিজের স্পেস যদি বাঁচাতে পারিস, কিছু ডিজেল যেটা আবার স্টোরেজ থাকে না, এক্সটার্নাল মেমোরি আর ইন্টারনাল মেমোরি। এক্সটার্নাল মেমোরিতে কিছু গার্বেজ আছে তো এক্সটার্নাল মেমোরিতে, হ্যাঁ, ওই গার্বেজ গুলোকে যদি ডিলিট, কিন্তু ওগুলো খুব প্রিয় জিনিস, ওই গার্বেজ গুলো ডিলিট করা যায় না, কিন্তু ওই গার্বেজ গুলোকে যদি 1 বছরের জন্য ডিলিট মেরে সাইড করতে পারিস, বা ওই কি বলে আরেকটা কিসে হার্ড ডিস্কে ঢুকিয়ে নিয়ে রাখ না কিছুতে, নিজে একটা করে ভিডিও করবি, করে বলবি এটা আমি রাখলাম, পরে মনে রাখবো, বলে ভিডিও গুলো কোথাও একটা স্টোর করে মেমোরিতে তো করা যায়। হ্যাঁ, তুই ওটা বলে ডিলিট করে ভুলতে পারবি না। মানে এক্সটার্নাল মেমোরি আর ইন্টারনাল মেমোরি আলাদা আলাদা করা যাবে, সেপারেট হচ্ছে না, বল যে এখান থেকে কপি করে ওখানে ফরম্যাট করে দিলাম, আর ফরম্যাটিংও মারা যাচ্ছে না। হ্যাঁ, এটা তো মানে এটা তো হচ্ছে এটাই একমাত্র বাঁচার রাস্তা। কিন্তু ঘটনাটা হচ্ছে এই রাস্তাটা হাঁটতে গেলে পায়ে ঝাঁকা লাগে, পায়ে কাঁটা ফুটে, রক্ত পড়ে, এটা করতে গেলে যন্ত্রণা হয়, ব্যথা হয়, বেদনা হয়, সেইটা সহ্য করতে হবে যে সফলতার সিঁড়ি ভেঙে পাহাড়ের চূড়ায় উঠবে। কিন্তু আমি বাটিতে দাঁড়িয়ে এখন বলছি যে যদি আমার এটা হতো যে ট্রেনে যাওয়া ফরম্যাট করে সাইড করে দাও, এই যে তুই প্রসেসটার কথা বললি, ওরা যেটা কথা বললো সেটাতে আমি আসছিলাম, তুই আগেই বলে দিলি, খুব ভালো বললি। এই দেখ তুই যেটা বললি না, দূর করা যায় না, দূর করা যায় কিভাবে, ও বললো কিভাবে বলতো, তুই যদি রোজ একই জিনিস একইভাবে বারবার ওটাকে ঘষতে থাকিস না, তোর মগজ থেকে দেখবি বাকি জিনিস আস্তে আস্তে ভুলতে থাকবে। তুই যখন যেটাকে নিয়ে ফোকাস থাকিস তখন তারই বেশি জিনিস মনে থাকে। মনে কর কোথাও বেড়াতে গেছিস, বেরিয়ে ফিরে আসার পরে তোর মাথায় ম্যাক্সিমাম মেমোরিতে কি স্টোর হয়ে থাকে, বেড়াতে যাওয়া বা ক্রিকেট খেলা দেখলাম, খেলা দেখে ওঠার পরে একদিন বা দুদিন, বিশ্বকাপ ফাইনাল দেখে উঠেছি, তারপরে একদিন বা দুদিন মাথায় ম্যাক্সিমাম কি স্টোর হয়ে থাকে, খেলাটা স্টোর হয়ে থাকে, বাকি জিনিসগুলো কোথায় হারিয়ে গেছে জানি না, নাড়াচাড়া করলে হয়তো জাগবে। কিন্তু আমরা যদি লেয়ার আপ করি, তুই বলছিলি না সরিয়ে রাখা যায় না, সরিয়ে রাখার জন্য কি করতে হয়, ব্রেনকে চাপ দিতে হয়, যে মানে পাইপ ভর্তি, এপাশ থেকে ঠেলা মারলে কি হবে, ওপাশের সামনের দিকে জিনিসগুলো ওপাশ দিয়ে বেরিয়ে যাবে। এবারে যেরকম তুই যে কোনো জিনিস, পড়া বল, সিনেমা দেখা বল, বেড়ানো বল, বিয়ে বাড়ি বল, যা করেছিস, যেটাকে রোজ করছিস, মেমোরি সেটাকেই রেখে দিয়ে বাকি জিনিসগুলোকে কিন্তু সাইডে পাঠাচ্ছে। এই যে তুই বললি না ভোলা যায় না, যায়, ভোলা মানে ও ওর মতন করে একটা স্টোরেজ সিস্টেমে চলে যায়, কিন্তু প্রচুর ডেটা লুজ হয়, প্রচুর ডেটা লুজ হয়। এবার তুই যখন ওটাকে নিয়ে বারবার ঘাটবি না, ওই যেরকম তোদের হোয়াটসঅ্যাপে আছে না কি গোপন মেসেজ গুলো 7 দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যায়, এনক্রিপ্টেড বলে তো, না কি বলে, ডিসঅ্যাপিয়ারিং টাইমিং করে দেখা যাবে, তোকে কিছু করতে হয়, নিজে নিজে কি হয় ডিলিট। এখানেও তাই বল, ও নিজে নিজে সব ডিলিট করে তোর বার করে দেবে। তুই যেটাকে কারেন্ট করতে থাকবি 1 বছর, ওই শুধু স্টেপ। তুই যদি রোজ বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ করতে থাকবি, রোজ ওটাকেই চালাবি, বাকি তোর যত আবর্জনা আছে সব সাইডে ফেলে দেবে, সব ডিলিট করে দেবে। তোর এক্সটার্নাল ইন্টারনাল সব মেমোরি ব্রহ্মাণ্ড এখানে রাখা যায়। সত্যি বলছি, বিশ্বাস কর, বিশ্বাস করবি না যখন, হ্যাঁ না, আজকে আমি হঠাৎ তোদের এটা দেখতে দেখতে আমাকেও তো বিভিন্ন ব্রেন ট্রেন্ড দেখতে হয়। আমি তোদের কদিন পরে একটা ব্রেন ট্রেন্ড শিখিয়ে দেবো। ব্রেনের কিছু হ্যাকস আছে, হ্যাকস মানে তোরাও হয়তো জানিস, বিভিন্ন জায়গায় এটাও ভাইরাল হয়েছে। ডারওয়াল সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে পড়াশোনা করা, মানে পড়ার সময় ডান হাতের মুঠো চেপে বা হাতের মুঠো চেপে, এগুলো হচ্ছে
নর্মাল হ্যাকস। কিন্তু আরো কিছু হ্যাকস আছে যে হ্যাকস গুলো আমাদের নিউরন বা আমাদের ব্রেনটাকে আরো অ্যাক্টিভেট করে, সেই হ্যাকস গুলো শেখাবো। কিন্তু তার সঙ্গে তোরা বড় হয়েছিস, তোদের বলতে আপত্তি নেই, এবং দিস ইজ নট মাই ওপিনিয়ন, ইটস ওপিনিয়ন ফ্রম দা অল দা those are the scientists in that way। সেটা হচ্ছে celibacy। those are keeping their celibacy, they are keeping their memory to start। এটা এবার তোরা কতটা মানবি কতটা পালবি, ইট ইজ ডিপেন্ডস অন ইউ। এটা কিন্তু এই সেলিবেসিটা কিন্তু একটা বিরাট ভূমিকা নেয়, এবং এটা বারবার প্রমাণিত হয়েছে, এবং বারবার বিভিন্ন যারা স্কলার তারাও বলেছে। এই জন্য আগেকার দিনে গুরুকুল ছিল, গুরুকুল থেকে আসতো রাজরাজার ছেলেদের ছোটবেলায় কোথায় পাঠিয়ে দেওয়া হতো? গুরুকুলে পাঠিয়ে দেওয়া হতো। সাংসারিক জীবনকে কভাগে ভাগ করা হয়েছে, যে কোনো সম্প্রদায় যে কোনো ধর্মে 4টে ভাগে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আমাদের এখন যেটা দরকার ব্রহ্মচর্য, আমাদের এখন যেটা দরকার সেটা সেলিবেসি। কিন্তু আমরা আগে যেটা গুরুকুলে চলে যেতাম, স্কুলে বা আশ্রমে গিয়ে পড়াশোনা করতাম। কারণ কি দেখ, আমাদের আগে প্রাচীন কালে যে পড়াশোনা হতো, উপনিষদ, বেদ, শ্রুতি বা যে কোনো ধর্মের যাই বলিস, তখন কি কোনো লিখিত আকার ছিল? বেদ, উপনিষদ এগুলো সব কি বলতো? এগুলোকে বলা হয় শ্রুতি। ব্যাস, মানে এই আমকার মতন মাস্টার একে বলে যাচ্ছি আর তোরা ওই শুনে যাচ্ছিস। কোনো লেখা, মানে লেখার তখন জায়গা ছিল না, লেখা তখন পাচ্ছিল, তখন কোনো কিছুই লেখা নয়। ওই গুরু থেকে শিষ্য, শিষ্য আবার গুরু, আবার শিষ্য, এইভাবে হাজার হাজার বছর ধরে জিনিসটা গেছে, পুরো জ্ঞানটা যে ট্রান্সফার হতো শুধু মেমোরি টু মেমোরি। তো শ্রুতি মানে হচ্ছে শুনে মনে রাখা, আর এই শুনে মনে রাখার জন্য তখন দরকার ছিল আশ্রম। আর আশ্রমের মেন কাজটাই ছিল কি? ব্রহ্মচর্য, সেলিবেসি। এবার বর্তমান সমাজের একটা অবক্ষয় হয়েছে যে বর্তমান সমাজে মোটামুটি পুবার্টি বা টিনেজ থেকেই আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস লুজ দেয়ার সেলিবেসি। এই যে লুজ দেয়ার সেলিবেসি, দ্যাটস ডিরেক্টলি এফেক্টস অন ইয়োর ব্রেন। মানে যদি বলিস প্রমাণ, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুরের জিনিয়াস কি সবাই? রেজাল্ট ওখানে ফাটাফাটি হয়। যে ছেলেটা রামকৃষ্ণ নরেন্দ্রপুরে গিয়ে বা একটা অন্য কোথাও গিয়ে ভালো রেজাল্ট করছে, তাকে বাড়িতে এনে রাখছে ভালো রেজাল্ট করতে পারবে। অতএব সেলিবেসির একটা বিরাট গুণ আছে। এবার সেইটা তোরা মেনটেন করবি, দিস ইজ অন ডিপেন্ডস অন অল আপ টু ইউ। কারণ তোদের পুরোটির পর থেকেই তোরা তোদের সেলিবেসি নষ্ট করছিস। আগেকার দিনে গুরুকুলে ছিল বিরাট বুস্ট আপ করে, মানে ভাবনা চিন্তার বাইরে। অতএব এই ট্রিক্স গুলোকে যারা রাখবে তারাই জীবনে গিয়ে সফলতার চরম শিখরে পৌঁছবে। দ্যাট ইজ দ্য প্রসেস ফ্রম দ্য অ্যানসিয়েন্ট, মানে প্রাচীন থেকে প্রাচীনতর যুগ থেকে আজ পর্যন্ত হ্যাজ অলরেডি বিন প্রুভেন। এর কোনো অল্টারনেটিভ নেই। তুই নিজের ওপর তোরা চেষ্টা করে 1 মাস দেখ বা 2 মাস দেখ, কাজে দেয় কিনা আমাকে এসে বলবি। আমি তাড়াতাড়ি যেতে পারলে তো আমার চেম্বারে আরো বড় এসি, গদি চেয়ার বসে হেলা দিয়ে সুন্দর বসে যাবে। আমি তাও বলছি দাঁড়িয়ে আছি, পড়া দিবি দে, আমি পড়াবো। পড়া নিলে যাবি তোর ওষুধ। কেন বলি? 3 মাস, 2 মাস, 1 মাস, এরা মনে করে 1 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমি যদি একটা ব্যালেন্স শিট কাটা দেখিয়ে দিচ্ছি, আরো ভালো করে তোদের বুঝিয়ে দিচ্ছি। আমি ধীরে ধীরে দায়িত্ব ছাড়ছি, তো তোদের বুঝিয়ে ছাড়ছি। তোরা জ্বলবি, লুচির মতন ফুলবি, কিন্তু ফাটিয়ে খেতে পারবি। বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে আমাদের কি, এটা বল কি হয়েছিস? এইটা হচ্ছে আমাদের পড়াশোনার আয় ব্যয়। ব্যালেন্স শিট দেখেছিস তো? আয় ব্যয়, সংসারের খরচা হয় তো, যে আমার এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে। এটা গেছে তুই কোন মাসে এসেছিস? জুন মাসে, মে মাসে, জুন। যদি ধরি, আর এখানে হয়ে গেল 20, 50 দিন। ওকে ডাক, 50 দিনে তোর কি ইমপ্রুভমেন্ট এখানে লিখতে, যে কাউকে ডেকে এখানে লেখা। নিট রেজাল্ট হয়ে আছে 5% তো নয়, যদি খুব বেশি বলি, যা পড়ানো হয়েছে তার 5% এখানে হয়তো রিকল করতে পারে। ঠিক বলছি না ভুল বলছি ভাই?
ভুল বলছি? কারণ বাড়বে, এটা 10% হবে, এটা 20% হবে, সেটা হলো লস। তাহলে আমার ডেফিসিট এটা হচ্ছে মনে কর অ্যাসেটস, এটা হচ্ছে লায়াবিলিটি, ঠিক আছে? ভাগ আমার তাহলে 50 দিনের মধ্যে যদি আমার 5% হয়ে থাকে, তার মানে আমার 95% অফ 50 ডেজ কোথায় দাঁড়িয়ে আছে? লায়াবিলিটি। তাহলে এই 95% আমি আর কোনোদিন কভার আপ করতে পারবো? 50 দিনটা আর আমি কোনোদিন কভার আপ করতে পারবো? ও যদি এখানে 50 দিন করেছে, 50 দিনের অ্যাসেটসে ও যদি এখানে আমাকে লিখে দেখায় যে স্যার আমার 3 ডাইমেনশন, ইউনিট, স্কেলার, ভেক্টর, বায়োলজির ওই পুরো প্রথমের অন্তত পার্টটা এইটা আমার ফাটাফাটি আমি স্টোর করে দিয়েছি 50 দিনের, দিস ইজ মাই ইমপ্রুভমেন্ট। এখানে এসেস ইমপ্রুভমেন্ট মানে স্টোর করতে তো হিসেবের খাতায় এখানে কি হয়েছে, কি কতটা লিখতে পারবি লেখ। 50 দিন হোক 30 দিন হোক, তো কতদিন হয়েছে? জুলাই থেকে 9 তারিখ, তাহলে জুলাই থেকে আজকে কত? 21, 22, 21 জুলাই তো হয়ে গেল ধর্মতলা। তাহলে আজকে কত জুলাই? 25 জুলাই। 9 থেকে 25 জুলাই, ঠিক আছে? তাহলে তুমি বাদ দিয়ে দাও, তোমার মোটামুটি 17 দিন হয়ে গেল। তাহলে এখানে তুমি যদি আসো, এখানে 17 দিনে তোমার ইমপ্রুভমেন্টটা লেখো। 17 দিনে তুমি কি করেছো? 17 দিন মানে হচ্ছে 17 দিনকে আমি যদি হিসেব করি পার ডে হিসেবে, কলেজ স্কুল এখানে পড়া নিয়ে মনে করো আমার এখানে তোমার 4 ঘন্টা করে ডেলি বেরিয়ে গেছে, যেটা গেছে। তুমি মোটামুটি যদি আমি অন অ্যান এভারেজ দিনে আমি যা হিসেব করে দিয়েছিলাম 8 ঘন্টা তোমার হাতে সময় আছে, 4 ঘন্টা এখানে পড়া প্লাস বাড়িতে আসার আগে 4 ঘন্টা পড়া, রাত্রিরে 4 ঘন্টা পড়া। আমি মনে করো তোমার 17 দিনে আমি ধরলাম যে 3 ঘন্টা করে পড়েছি, সাপোজ তুমি খুব কম করে ধরলাম। তোরা পড়েছিস 3 ঘন্টা করে পড়েছিস তো? আল্লাহ, একান্ন হয়তো 3 ঘন্টা করে পড়লে এই 51 ঘন্টা পড়ে তার কি স্টোরেজ হচ্ছে? অ্যাসেটস। কে লিখতে পারবে যে স্যার আমার বায়োলজির আপনার দেওয়া সেল স্ট্রাকচারের প্রথম 5টা পাতা ছাড়ুন, লিখুক এসে কেউ। বা ইউনিট, স্কেলার, ভেক্টর, 3 ডাইমেনশন, 2 ডাইমেনশনের একটা চ্যাপ্টারের অঙ্ক প্লিজ হাসুন, এটা হাসুন। ইংলিশের এতগুলো সিনোনিম চ্যাপ্টার হাসুন, যা আগে হবে। হিসেবে কেউ এসে 51 ঘন্টার হিসেব বেরাতে পারবি না? তাহলে সেই 51 ঘন্টা এখানে হয়ে যাবে, দিয়ে আবার লাইব্রেরি। এই লাইবিলিটি বাড়তে এখানে এসে দাঁড়াবে ডেফিসিট মাইনাস 110% পরীক্ষার আগে। আর এখানে দাঁড়াবে অ্যাসেটসে বিগ জিরো। অঙ্ক করতে আমি কিন্তু পড়া ধরবো, আমি পড়িয়ে যাবো, আমি তো পড়িয়ে যাচ্ছি, আরো বল আরো পড়িয়ে যাবে। আজকে পড়া ধরবো বলে থেমে গেলাম, আর একটু পড়াতাম। কিন্তু আলটিমেটলি এই অঙ্কটা বাড়িতে রাখবি, একটা খাতা, অ্যাসেটস আর লাইবিলিটিস। বাড়িতে যে মানুষ হবি, যে নিজেকে বাঁচাতে চাইবি, বাবা মায়ের পয়সা বাঁচাতে চাইবি, কেরিয়ার বাঁচাতে চাইবি, যে নিজের ভবিষ্যৎ বাঁচাতে চাইবি, রোজ একটা করে খাতা আছে, আমি দিয়ে দেবো। আছে ডায়েরি আছে, এই বছর 2025-এর ডায়েরি কিনেছিস? খাতা আছে। কাল আজকে কত তারিখ? হ্যাঁ 25। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে লিখে ফেলবি, এটা মুছে দেবো। হ্যাঁ, এখানে লিখে ফেলবি খাতার পাতায় 26শে জুলাই। কালকে 26 তারিখ তো রে? হ্যাঁ, 26শে জুলাই। ওকে, রাত্রি 11টার সময়, 11টার সময় রাত। সারাদিনের পড়ার স্টোরেজ 26 তারিখের পাতা কি থাকবে? চ্যালেঞ্জ করে বল। 26 তারিখের পাতা ফাঁকা থাকবে। নিজের সঙ্গে ঠকাবি, কিন্তু নিজে বুঝে নিবি অঙ্কটা। পরের দিন এটা পৌঁছে দিবি 27শে জুলাই রাত 11টা, লিখবি কি থাকবে? 10টা কোশ্চেন বায়োলজি নিজের মতো, ঠিক আছে? 28শে জুলাই এটা হবে আবার স্যার 20টা। 29শে জুলাই 30টা। 30 জুলাই আছে তো? 30শে জুলাই 40টা। 1 তারিখে আগস্টে কত? 130 মাস। 1 তারিখে আসবি, স্যার
খাতা লিখেছি 40 খানা কোশ্চেন রেডি, ধরুন পারবি না। তার কারণ এই 40 খানার মধ্যে এই 10টা, এই 20টা, এই 30টা রিভিশন করিস। প্রথম ডেটে আমি আমার আর কিছু নেই, আমি কি পড়িয়েছি কোশ্চেন ভিডিও দিয়ে দিয়েছিলাম, কোশ্চেন কি হবে জানা আছে, মেটেরিয়াল থেকে কি হবে, বা আমি যদি বাদও দিই সেটাও কি হবে তোমার জানা আছে, হ্যাঁ কি না বলো? ঠিক আছে, আমি সেটা বলিনি তো, এখন আজকের জন্য বলছি না তো। আমার কাছে কথা হচ্ছে 10, 20, 30, 40 পরের দিকে যেমন আসবো, এই 10টা যদি রিভিশন না করি, 20টা যদি রিভিশন না করি, একটা দিকে এসে দেখবো এই 40টার মধ্যে মনে আছে সর্বসাকুল্যে হয়তো 25টা, তার মানে আবার লস খেয়েছি। 25টা থেকে 40টা থেকে 25টা বাদ চলে গেছে, তার মানে আমার কাছে 15টা আবার ডেফিসিট, আবার এখানে লিখবো ডেফিসিট। এইভাবে একটা সারা বছরের খাতা করবি, যখন পরীক্ষার আগে গিয়ে না লজ্জা করবি, কিলো করেছে কি করবো স্যার, কিলো করেছে সব তো খালি গুলিয়ে গুলে, স্যার বলুন না কি করবো, আমি সোজা বলবো কিছু বলি না, বাবাকে বলবি স্যার ফাটিয়ে দিয়েছি, পরীক্ষা ফাটিয়ে দিয়েছি, তারপরে রেজাল্ট খারাপ হবে, বলবি স্যার রিভিউ করবো, আমার খাতা ভুল দেখা হয়েছে, আমি নাম্বার পেলাম, দুর্নীতি হয়েছে, এই চিটিংবাজি হয়েছে, ও পয়সা নিয়ে র্যাঙ্ক দিয়েছে, আমাকে দেয়নি, এই তো রাজ্যের অবস্থা, এই তো এই 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 হাজার সাজিয়ে দিবি। আর বললে উফ কি ডেঞ্জারাস কোশ্চেন হয়েছে, তখন তোদের হয়ে আমি কি করবো, একখানা রিল বানাবো। প্রিয় সুধী ছাত্রছাত্রী বৃন্দ, কোশ্চেন এবারে খুব কঠিন হয়েছে, এবার নয় এবার কিন্তু আমরা হাল ছাড়বো না, আমরা যুদ্ধের ময়দান ছাড়বো না, আমরা আগের বছরের জন্য আবার প্রস্তুত হব, আগের বছর আমরা কাঁপিয়ে ঝাঁকিয়ে দেবো, এবং এবছরের কোশ্চেন কঠিন হওয়ার জন্য তোমরা আশাহত হয়ে না, সঙ্গে সঙ্গে ডাউনলোড করবে, তোদের গ্রুপে পাঠিয়ে দেবো, দেখো বাবা স্যার চলতে বলেছে, আমি তোদের দলে আছি, বলবে এরকম রিল রেকর্ড করে দিতে, আমি এরকম রিল রেকর্ড করে দিব, বাস গিয়ে বাবাকে দেখিয়ে দেবে, জয়দেব স্যার নিজে বলছে যে কোশ্চেন কঠিন হয়েছে পারবি না, অনেকে দেয় দেখবি ইউটিউবে দুঃখ করে দেয়, কোশ্চেন তোমাদের দুঃখ হয়েছে, কোশ্চেন কঠিন হয়েছে, তোমরা এবারে হতাশ হয়ে না, কোশ্চেন কঠিন হওয়ার জন্য ভেঙে পড়ো না, তোমাকে বরবাদি করে দিয়েছি, এবার তোমাকেও বাঁচাতে হবে, তোমার গার্জিয়ান সবাইকে বাঁচাতে হবে, তো কি হবে, আমি এটা দিয়ে দিলাম, আমার কোনো ভিডিও জিন্দগি দেবো না, আমি কোনো দিনের দেবো না কোশ্চেন কঠিন, আমি জানি কঠিন হবে, আমি কেন বলবো আমি কঠিন হবে, আমি তার আগে সেই কঠিনটাকে রগড়াবার জন্য আমি করেছি, কিন্তু তোদের জন্য আমি একটা রিল করে দেবো, রাইট নাকি, ওটা গিয়ে শুধু বাবাকে দেখে আর তোদের গার্জেন গ্রুপে টুম করে দেবো, বাস হয়ে গেল, হাসি, জীবন সুরক্ষিত। তাহলে কি, তাহলে খাতা কর, অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস কর, তোর 1 মাস হয়ে গেছে তো আরামসে, তোদের 1 মাস হয়ে গেছে তো আরামসে, অ্যাসেটস কি আছে মানে বল, তোর যাবে শোনা মনে হলো, ওই গল্প বাদ দাও, ওইসব গল্প বাদ দাও, আমার কাছে সোজা অ্যাসেট এন্ড লায়াবিলিটির খাতা রেডি করেছিস, চক্রবর্তী দত্ত মুখার্জি অনলাইনে বা তো অফলাইনে, খাতা কেউ রেডি করেছিস, একটা খাতা কর, 26শে জুলাই, 27শে জুলাই, 28শে জুলাই, 29শে জুলাই, প্রত্যেক দিনের যদি না তোদের পাতা ফর্সা থেকেছে তো আমার নাম নেই, পাতা ফর্সা থেকেছে মানে কি, রাত্রিরে গিয়ে পড়েছি কিন্তু মনে রাখতে পারিনি, ও পড়ার কোনো নাম নেই, পড়েছি অথচ মনে নেই, ও পড়ার কোনো নাম নেই, আছে রে, পড়েছি কিন্তু মনে রাখতে পারিনি, ও পড়ার কোনো নাম আছে, আমি স্যার আজকে 4 ঘন্টা পড়েছি, 4 আওয়ার্স 15 মিনিট, রাত্রির বেলা শুয়ে যখন রিভাইজ করছি, রিমাইন্ড করছি, আমার কাছে 0 গোল্লা, মনে আছে গোল্লা, তাহলে ওই 4 ঘন্টার কোনো ভ্যালুয়েশন আছে নেই, তাহলে আমাকে আগের মঙ্গলবার একটা খাতা আনবি, সেখানে লিখে আনবি স্যার আজকে কি বার, শুক্রবার, শনি রবি সোম 3 দিনে তোদের কি ডেভেলপমেন্ট হচ্ছে ডে বাই ডে, আমি আগে শুক্রবার এসে পড়াবো, এই মঙ্গলবার এসে কিছু পড়াবো না, আমি মঙ্গলবার এসে তোদের ইন্ডিভিজুয়াল খাতা দেবো, খাতায় কি লিখবি, তোরাই লিখবি যে স্যার এই তারিখে এতটা কোশ্চেন করেছি, এতটা কোশ্চেন এতটা করেছি, 1 পাতা করেছি বায়োলজি, 1 পাতা পড়েছি, আমাকে দিবি, আমি ওই 1 পাতা ধরবো, মনে আছে কিনা দেখতে হবে, আর ধরলে যদি না পারিস কি করবো, ক্লাসের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে দেবো, আর নইলে ক্লাসের বাইরে, তোরা কেউ দেখাবি না খাতা আমাকে, আমি জানি, যদি দেখাস তার দায় আমার না তোর, তোর দায়, খাতা আনবি দেখাবি স্যার দিস ইজ আমার চার্ট, আমি এতগুলো কোশ্চেন করেছি, ধরুন, না পারলে আমি বেরিয়ে যাবো ক্লাসের বাইরে, না পারলে আমি কান ধরে দাঁড়িয়ে পড়বো ক্লাসের মাঝখানে,
আমার কোনো মান সম্মান নেই, আমি ছেলে নিয়ে ওসব বুঝি, সবাই কাম ধরে রাখতে, ঠিক আছে? এবারে তুমি আমাকে বলবে যে স্যার ধরুন খাতা এনেছি, খাতায় এইটুকু আমি করেছি, আপনি আমায় ধরে বলে দিন যে আমি এইটুকু মনে রাখতে পেরেছি কি পারিনি। যদি না বলিস করবো না, ধরবো না। খাতা করলে নিজের চিত্রটা বুঝতে পারবি, বছরের শেষ মানে 2 মাস পরে কি 1 মাস পরে এখন বিগ জিরো, 2 মাস পরে বিগ জিরো, 4 মাস পরে 5 মাস পরেও এটা বিগ জিরোই থাকবে। এই 0 0 0 0 0 0 জুড়তে জুড়তে গিয়ে 0 0 0 প্লাস কত ইকুয়ালস টু, বাস। জাহিদ স্যারের ছোট ছোট উলুম করার দরকার নেই, চাপিয়ে দেওয়ার দরকার নেই, আমার আর কিছু করার দরকার নেই। আমি প্রথম 2-3 সপ্তাহ তোদের মনিটরিং করেছি, সিজনিং করেছি, গ্রুমিং করেছি, চাপ দিয়ে বোঝাতে চেয়েছি যে ইট ইজ ফর ইউ। 2 সপ্তাহ দেখেছি তোরা বোঝবার মাত্র নোস, কুকুরের লেজে ডাকা, যতই টেনে দিয়ে হয়ে যায় আবার বাঁকা। আমি উলু বলে মুক্ত ছড়াই না, আমি ছড়াবো। এবার তাইটা তাদের কোর্টে পাঠিয়ে দিয়েছি, তোমাদের কোর্টে বুঝিয়ে দিয়েছি কি করতে হবে, করলে করো, না করলে না করো। আমি আর কিচ্ছুটি বলবো, আমি আমার কাজ শেষ করবো, সিলেবাস শেষ করবো, সব শেষ করে দেবো, মেটেরিয়াল দিয়ে দেবো, কোশ্চেন অ্যান্সার চেয়েছে তাও দিয়ে দিচ্ছি, সব দিয়ে দেবো। আমার দিকে আর কিছু হবে বলার কথা আছে, কোশ্চেন অ্যান্সার চেয়েছে দেওয়া শুরু করে দিচ্ছি, আর একটা পরের লাট আছে আবার দিয়ে দেবো। তো নিয়ে নাও, মেটেরিয়াল নিয়ে নাও, সব হয়ে গেল, ক্লাস শেষ হয়ে গেল, সব ফিজিক্সের অঙ্ক করানো হয়ে গেল, সব হয়ে গেল। আলটিমেটলি তুমি কোথায়? এটা হবে ঠিক ওই আগের বছরে ফেব্রুয়ারি মার্চে, যখন আর রিকভারির সময় থাকবে না। কারণ জুলাই এই শেষ, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পরীক্ষা। মার্চ এলো মানে ঘন্টা ডং 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 পরীক্ষা। এপ্রিল ভোট আছে, যদি এপ্রিল মে পরীক্ষা হয়, আর যদি এবছরের পরীক্ষা পিছিয়ে বছরে যায় তাহলে তো আরোই ফেল হলো। কেন এই বাবা বলে কেন বুঝে না বাচ্চা মেয়ে। এবছরে 2000 করেছে একটা মেয়ে র্যাঙ্ক, তোদের 1200 করেছে, যারা পায়নি সব সিটি গিয়ে বেরিয়ে গেছে, অন্য কিছু করে দিয়েছে, ঠিক আছে? 1300 থেকে 2400 পর্যন্ত যারা র্যাঙ্ক করেছে তারা সিনে নেই তো, সিনে নেই তো, কিন্তু দেয়ার তো ট্যালেন্টেড। 1300 থেকে 2400 করেছে, তাহলে 101 থেকে 1200 নিয়ে ছেড়ে দিয়েছিলাম, সব কেটে গেছে, আমরা একদম ফ্রেশ ব্যাচ। কিন্তু যারা 1200 আটকাবার পরে 2400 অব্দি যেতে পারতো তারাও বসেছে, আমার তোরাও বসেছিস। আবার তোদের ব্যাচেও 1 থেকে 1200 করার কেউ আছে তো? তাহলে এই 1 থেকে 1200, ওই 1 থেকে 1200, 1200 থেকে 2400, এদিকে 1200 থেকে 2400, এই টোটাল 4000ই তো সব র্যাঙ্ক বিভাজন করে বেরিয়ে চলে যাবে, তুই কোথাও থাকবি না। বুঝতে পেরেছিস? যদি পরীক্ষাটা হয় আরেক গেল, আর যদি 2 বছরের টানবে তখন, আর যদি পরীক্ষা হয়েও যায় এবছরে যা ঝুলেছে সব নিটের মেয়ে তুলে নিয়ে চলে যায়, কিচ্ছু করার নেই, কেউ বাঁচাতে পারবে, ঠিক আছে? এবারে তোদের আগের বছরের লেভেলও যে জায়গায় যাবে বাড়তে, আমি সব ছেড়ে দিলাম, যেটুকু বলছি সেটুকু যদি না করিস 1 থেকে 1200, রিজার্ভেশন 600, জেনারেল মানে জেনারেল 600, 600 এর মধ্যে র্যাঙ্ক। আমি যা বলছি তার বাইরে যদি কোনো প্রিপারেশন হয় কিছু হবে না, বাট আমার 99% কোশ্চেন কমন দেওয়া অ্যাজ ইট ইজ, ইট উইল বি হ্যাপেন। এটা ঘটবে, ঘটবে কি ঘটবে না? ঘটবে। তোমার ব্যালেন্স শিটে কে জিরো করেছে? ওই যে ওর 1 মাস হয়ে গেছে, জুন থেকে জুলাই এর মাস, এখানে জিরো হয়ে আছে, আমি দায়ী। ওর জিরো হয়ে আছে, জিরো না কত পার্সেন্ট দেবো? 50% দেবো, জিরো। কে দায়ী? কে? জাহিদ স্যার। তোর কত? জিরো। কে বল কত পার্সেন্টেজ দেখবো? দায়ী কে? আমি? ঠকালি কাকে? কি হাসি দেখেছো? এই হাসিটা কিন্তু কি বলবি বলতো, এটা কিন্তু কিসের হাসি বলতো? এটা কখন হাসি বলতো? এটা হচ্ছে যখন কাদার পরের লেভেলের হাসি, মানে এখনো কাদার সময় আছে, কিন্তু এখন বলতে হচ্ছে কাদার সময় সে ব্যাড হয়ে যায়, বলে না তার কেটে যায়, তার কেটে গেলে কি হয় তখন সবকিছু হেয়ে করে হাসে, মানে নিজেকে মারছে, এই অবস্থা হয়ে গেছে, মারছি, মারা যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। কেন? মানে শেষ, ফিনিশ, শেষের পরের লেভেলে, মরার পরের লেভেলে, এরপরে আর মারা যায় না, তখন হাসি শুরু হয়ে, এই হাসিটাও হাসছে, হেসে ফেললো। কিসের ওপরে হেসে ফেললো? ও বুঝতে পারছে স্যার অলরেডি ডালায় চলে যাচ্ছে, আর অন্ধকারে ঢুকছি, অথচ আমার তার কাটা ছাড়া উপায় নেই, ওই হাসছে, তার কাটা হাসি হাসা শুরু করে দিয়েছে। এর বাইরে কেউ কিছু বললো আমার কাছে 1 মাস 15 দিন তুই কদিন এসেছিস? আগের ফ্রাইডে, এই ফ্রাইডে 8 দিন,
3 আসছে 24 ঘন্টা, 24 ঘন্টার অ্যাসেট বল, 20টা কোশ্চেন লেখ এখানে এসে হয়েছে, ওটা আমি জাজমেন্ট করে নিয়েছি, ও আন্ডার পারফরমেন্স আছে, ও অনেকটা সময় নষ্ট করেছে, কিন্তু কিছুটা আছে। কিন্তু তোকে যদি আমি ফেরত করি 24 ঘন্টা এসে লেখ যে স্যার এতটুকু এই দু পাতা স্যার আমি ছাঙ্কা করে দিয়েছি, আয় বল। ও তো প্রমাণ দিয়েছে, পড়া দিয়েছে, ফার্স্ট এটা থেকে তোরা দেখেছিস, ফার্স্ট পার্টটা থেকে পড়া দিয়েছে, ওটুকু আমি ছেড়ে দিলাম, ও কিছুটা কাজে লাগিয়েছে। তুই 8 দিনে কত করেছিস বল? নেই। খাতা কর, ব্যালেন্স শিট রেডি কর। আর এই যে অনলাইনে যে মহান মহান ট্যালেন্টেড গুলো রয়েছে, মুখার্জি সাহেব, দত্ত সাহেব, চক্রবর্তী সাহেব, এদেরও যদি এখানে এসে টপকে পড়বে যখন, তখন এদের খাতাও হবে ব্ল্যাঙ্ক, তোদের খাতাও ব্ল্যাঙ্ক। তাহলে 2 মাস জলে পাঠালি, কি পাঠালি বলতো? তোর ভবিষ্যৎ, তোর চান্সেস, তোর বাবা মায়ের হার্ড আর্নিং মানি, এবং তোর বাবা মায়ের হার্ড আর্নিং মানি, থাকা খাওয়া, সর্বস্ব, স্বপ্ন, সবকিছুকে জলে পাঠাচ্ছিস। এটা কি ক্লাব ঘর? এসিতে এসে বসবো আর হইচই হলো, স্যার পড়ালো, ঘরে গিয়ে বসে পড়লাম? কি হচ্ছে এখানে এসে আলটিমেটলি? আমি পড়াচ্ছি না পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না? পড়াশোনা তো হয়ে যাচ্ছে, হচ্ছে না কোনটা? এইখানে স্টোর করা, ঢুকিয়ে যা। আমি ওই জন্য পড়া ধরাই ছেড়ে দিয়েছি, আর পড়া ধরবো না। এবারে যে বলবি স্যার ধরুন এটুকু, সেটুকু। যদি বলিস পড়া ধরবো না, আমি আর পড়া ধরবো না, কারণ আমি বুঝিয়ে দিয়েছি। আবার যখন নতুন একটা 25-এর পরে ব্যাচে আসবে, তাদেরকে আবার 2-3 দিন ডোজ দেবো, পড়া ধরা করতে শেখাবো, যেই জায়গাটা ছেড়ে দেবো। এই জায়গাকে প্রথম দিন দিয়েছি, ডোজ দিয়েছি, পড়া দিচ্ছে, ধরবো না। যদি না দেয় ছেড়ে দেবো, ও যদি না দেয় ছেড়ে দেবো, আর আমি যাবো কিছু। তারপরে ভাইরাল হবো আমি, বাবা বলছি মানে বুঝতে পারছে না, খারাপ বিচার হয়ে যাবে, নৃশংস, বিভৎস, খতরনাক, নরখাদক। আমি যদি একখানা পঞ্চি দিয়ে বলে স্যার নির্মম ভাবে ছাত্র ছাত্রীকে বেত্রাঘাত করলো, তারপরে কোন ছাত্রীটা গিয়েছে সমস্ত নিউজ চ্যানেলে ভাইরাল চলছে, ব্রেকিং নিউজ, স্যারের নির্মম অত্যাচারে ছাত্রীর এই ও ড্যাশ ড্যাশ ড্যাশ, বা বেহুশ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। তারপরে নাও কেস সামলাও, ওখান থেকে থানা আসবে, পুলিশ আসবে, ও আসবে, হ্যাকো আসবে, সবাই এসে মিডিয়া থানা স্লাইড দিয়ে বলুন স্যার আপনি কেন ছাত্রীকে মেরেছেন? আরে ভাই ভালো রেজাল্ট করে পড়াশোনা কি ওই করার জন্য? পড়াশোনা তো ভালো, বেশি পড়বে, পড়বে না পড়বে ছেড়ে দেবে। আরে ভাই মানুষের মধ্যে র্যাঙ্ক করতে হবে ভাই, ভাই মানুষের মধ্যে একটা র্যাঙ্ক করলেও সরকারি স্কোর কলেজ পাবে না স্যার, ওর বাবাকে 12 লাখ টাকা খরচ করতে হবে, বুঝতে পারি বলতে পারবো তখন মিডিয়ার সামনে। সোজা বাংলা পড়বে তো ভালোবাসে, যতটুকু পড়বে পড়বে। পড়াশোনার জন্য এই অত্যাচার। এখন শুনিস না কোটায় গিয়ে আত্মঘাতী হয়েছে, ছাত্র পড়ুয়া আত্মঘাতী, কেসকে খাচ্ছে, পড়ার চাপ দিয়েছে, তারা পারেনি, কি আত্মঘাতী, আত্মঘাতী হয়েছে। তুই এখানে এসেছিস কি করতে? খবর সব আছে, তুই কি আমাকে ওই দলে পেয়েছিস? আমি কলকাতা কালীঘাটে বসে এইরকম বছরের পর বছর চালাচ্ছি। আমার এখানে 2বার সেন্সলেস হয়ে গেছে, 2বার হসপিটালে ভর্তি হয়েছে, নার্ভাস ফেল করেছে, রামকৃষ্ণ মিশনে গেছে। হ্যাঁ বলো বাবা, সবাইকে মেরেছে, সবাই না। ব্যাপার হচ্ছে কোনো স্যার যদি এসে বাড়ির রাগ, বাড়ির ঝামেলা, বাইরের ঝামেলা অকারণে ছেড়ে দেয়, সেটা অবভিয়াসলি জানা যায়। কিন্তু যদি কোনো ছাত্র চায়, স্যার চায় যে স্টুডেন্টকে মানুষ করতে গেলে এর বাইরে ওষুধ নেই, কোনো ওষুধেই কাজ হচ্ছে না, সেক্ষেত্রে বাবা মাকে সমর্থন করতে হয়। অবশ্য হ্যাঁ এমন লিমিট রাখবে যে লিমিটটা বিরম অবস্থা হয় না। কিন্তু এখন তো তোমরা তো কম ডেঞ্জারাস নয়, মারলাম এরকম। ও স্যার এই অজ্ঞান সেন্সলেস হই তো স্যার কি বললে, মেরে দিলে, এরকম হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, তুলে নিয়ে হসপিটালে নিয়ে কি হয়েছে রে? এখানে হয়েছে, কি হয়েছে বলি, পড়া ধরবো, আসবো। তখন তো আমি আরো ফেরত আরো 10 বছর আগে পড়া না দিলে তখন এত বিল হয়নি। বাইরে খামের লেয়ার হয়ে বাবা বন্ধ করতে নীলাম করে রেখেছি ঘন্টার পর। কি হতো, পুরো খাম হইতো। এখন হয়েছে কি, পড়া ধরতে এসেছি, তাতে কোনো কোনো মেয়ে সেই কি বলে পিট সব হয়ে গেছে। আমি বাইরে কোন আসছি, স্যার কি রে পড়া, স্যার আসবো পড়া ধরবে, তার ভয়ে একজন গেছে রামকৃষ্ণ মিশনে, এই অডিট স্যার দিয়ে গেছে।
একজন আবার হয়েছে, তাকে নিয়ে পার্থ স্যার গেছে রামকৃষ্ণ মিশনে, নিজে দুজন অলরেডি ওই রকম করছে, তাদের মুখে জল দিচ্ছে স্যার, সেরকম হয়ে আছে। ওরে ওরে আমি পড়া ধরবো না রে, হ্যাঁ হ্যাঁ এবার যা সুস্থ হচ্ছে, পড়া ধরবো না, তোকে পড়া দিতে হবে না আমার। আচ্ছা স্যার কষ্ট হচ্ছে। তারপরে বাবাকে ফোন করলাম, আসো নিয়ে যান। হ্যাঁ ওগুলো একটু আছে, নিয়ে যান, পড়া ধরবো। টেনশনে পড়ে গেছি, পড়া করবো না, টেনশনে পড়ে ভ্যালিডিশন হয়ে বাই চান্স যদি কিছু হতো আমি ভাইরাল টিচার হয়ে যেতাম। আর তোমার যারা আলামিন সব খবর রেখেছে, আরো কত খবর রেখেছি, আমিও রেখেছি। তো যা কেন যাবো, শুরু আগে এসব হতো। তখন বাবা বলে যেত আমার এখানে ছেলে মেয়েদের মেয়ে বুঝিয়ে গামড়া পেটা করে পায়ে দাগ মেরে দেবে, শুধু মাথা বাদ দিয়ে পিঠ থেকে পা পর্যন্ত টেনে পেটাবে, মাথা মেরে দিলে কিছু হয়ে যায়, কিন্তু পিঠ থেকে পা পর্যন্ত তার কিছু ড্যামেজ হবে না, টেনে পেটাবেন। বাবাও বলে যেত আর আমিও টেনে পেটাতাম, আর টেনে র্যাঙ্ক দিয়েছি, আর টেনে টেনে রেজাল্ট পাবো। রেজাল্ট আমি টেনে বার করবো, তুই কি রেজাল্ট দেবি? আমার এখানে আগের বছরের চিঠি লেখা আছে, আমার মেয়ের নাম অমুক, আমি অমুক, আপনাকে আমি বললাম আমার সন্তানকে আপনি যেরূপ শাস্তি দেবেন ঠিক উপযুক্ত শাস্তি দিয়ে পড়াশোনা করা, করিয়েছি, পড়াশোনা হয়েছে। তার মধ্যে যারা কুইট করে গেছে কুইট করে গেছে, আমি করতে 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 ক্লান্ত হয়ে গেছি। এই জন্য এখন আমি আমাকে সবাই বোঝায় যে এখন তুই হয়তো ওকে বলছিস, তুই ওখান থেকে ছোট করে ফোনটা ক্যামেরাটা বার করে টুক করে দিলে কি হবে, ভাইরাল হয়ে যাবো। আগে কিছু তো কেউ দেখবে না, তুই যদি ও করে কর, ওটা বললাম বা কিছু হলাম, ও সেন্সলেস হয়ে গেল, মিডিয়া আমাকে কি করবে, বারো বাজিয়ে দেবে, থানা পুলিশ সব বারো বাজিয়ে দেবে। কিন্তু আমি কেন করতে গেলাম সেটা কি সে গিয়ে জিজ্ঞেস করবে তার বাবা মা যে আপনি কেন 1200 র্যাঙ্ক রেখেছেন সরকারিতে, আমাকে কেন 2 লাখ পরীক্ষার্থীর তাহলে কম জমা নিচ্ছে, 2 লাখ ছেলে যখন পরীক্ষা দিচ্ছে আপনি 1,90,000 অন্তত সরকারি সিটে পড়াবার ব্যবস্থা করে দিন, এটা বলতে সরকারকে পারবে কেন? নিটে যখন 21 লাখ 22 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, তাহলে তাদেরকে গিয়ে কেউ বলতে পারবে যে আপনি 21 লাখের পরীক্ষা দিচ্ছেন আর 50,000 সিট করে রেখেছেন, ওইটাকে আপনি অন্তত 5 লাখ 10 লাখ সিট করে দিন, সরকারিকে বলতে পারবে? আমি আমার ছেলেকে ডাক্তার করতে চাই সবটুকু, প্রাইভেটে পড়াবার ক্ষমতা নেই, 50 লাখ আর পড়েও লাভ নেই, প্রাইভেটে কিছু করেই লাভ নেই, না ইঞ্জিনিয়ারিং না ডাক্তারি না মেডিকেল না নার্সিং কিছুতে। সরকারিতে পড়বো, 50 লাখ টাকাও দেবো না। এবারে সরকারিতে পড়ার জন্য 21 লাখের মধ্যে লড়াই হবে, কে হবে ওই প্রথম 50,000, কে হবে? বুঝতে পারছিস? স্যাররা বাধ্য হয়, কারণ এখানে এসেছিস ওই তো ওই ইঁদুর দৌড়ে নাম লিখিয়েছিস, ওই 50,000-এ ওই 1200-তে নামটা ঢোকা দিতে, কারণ মাঝখানে আর কোনো লেয়ার নেই, হয় এসো 1200-এ 50,000-এ, নইলে চলে যাও 50 লাখে 12 লাখে, তাই তো রে? তাহলে আমার 12 লাখ আর 50 লাখ না থাকলে আমি ডাক্তার করবো না, নার্সিং করবো না? আমি ডাক্তারি নার্সিং করতে চাই তো, কিন্তু র্যাঙ্ক আমার কত আসতে হবে, 1200 লাখের উপর প্রতিদ্বন্দ্বী। তাহলে আমি সরকারকে কেন প্রশ্ন করিনি যে আমার র্যাঙ্কটাকে বাড়িয়ে দাও 5,000 10,000 20,000 বা 1 লাখ 2 লাখ? এই প্রশ্নটা কি আমরা করেছি কোনোদিন? তাহলে আমরা কি করব? শুধু পড়িয়ে দিলে তো ওকেও পড়াচ্ছি, এই ক্লাসেই ধর ও যাই হোক কিছুটা পড়া দিয়েছে এই ক্লাসের মধ্যে তোদের থেকে ভালো, তাহলে তোদের বাবা মা যে পয়সাটা খরচা করেছে সেটা কোথায় গেল? ওর বাবাও খরচা করেছে, তোর বাবাও খরচা করেছে, তোর বাবা সবার বাবা খরচা করেছে, প্রত্যেকের বাবা মা আমার উপর ভরসা করে দিয়ে গেছে। এই ভরসার জায়গাটা আমি রাখতে পারবো? ও রেখে বেরিয়ে গেল, ওর বাবা মা খুশি হলো। তা তোদের বাবা মার সঙ্গে কি আমার শত্রুতা আছে, না আমার ব্র্যান্ড ইমেজটা খারাপ আছে? আমি তো চাই তোদের বাবা মারও পয়সাটা উসুল করবো। আমি কি করলে উসুল হবে বল? পার্থ চ্যাটার্জি কেস বাদ, পার্থ চ্যাটার্জি কেস ওই কেসটা করতে। আর এইরকম কম্পিটিটিভ এক্সামে আমাকে বলিস না যে স্যার আমাকে 2,000 3,000 4,000 কোশ্চেনের মধ্যে বেঁধে দিই, আমি ওখান থেকেই বেরো দেবো, তাহলে র্যাঙ্ক বলো 5,000 10,000 বাড়িয়ে দিতে, তাহলে আমি একটা চান্স দিতে। বিএসসি নার্সিং এর পরীক্ষায় ফর্ম ফিল আপ করে মিনিমাম 2.5 লাখ থেকে 3 লাখ, 600টা সিট,
আমি তো বলছি আমার এমনি যেটুকু আছে আমি যদি পড়া হালকা করে দিই, কোশ্চেন যাটুকু দিয়ে দেবো, মক টেস্টে যেরকম কোশ্চেন ধরিয়ে দিচ্ছি, ওই কোশ্চেন থেকে তোরা 40-50% কোশ্চেন 60% কোশ্চেন কমন পেয়ে যাবি। পেয়ে যাবি তো? তাহলে ওই কোশ্চেনের মাত্রা এটা এখানে দেওয়া, ওখানে দেওয়া, ছাপিয়ে বাড়িয়ে সেই লেভেলে তুলে নিয়ে গিয়ে যখন হবে কোশ্চেন, সেই কোশ্চেন যদি কমন আমাকে পেতে হয়, আমাকে যদি 600-র মধ্যে 2 লাখ 2.5 লাখের মধ্যে র্যাঙ্ক করতে হয়, এর বাইরে লাভ নেই। আচ্ছা আমি বাদ দে, এই মেটেরিয়ালটা জলে ছুঁড়ে ফেলে দেবো কালকে কালীঘাটের খেলা। কোশ্চেন অ্যান্সার চেয়েছিলি তো? কোশ্চেন অ্যান্সারের আকারে দিয়ে দিন স্যার, এমসিকিউ অল টাইম দেবো, মুখস্থ করবো, দিয়ে দিচ্ছি তো। 50 খানা হয়েছে, দিত ভাই। আচ্ছা ওটা চলের দাবিদার আছে, কোশ্চেনের জন্য এখানে লড়াই হয়েছে, গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, জনরোষ আসলে পড়েছে, এখানে বিরাট একটা অ্যাজিটেশন হয়েছে। তুই কিছু জানিস না, তখন ছিলি না? তুই ছিলি তখন সুপার উসুদম হয়েছিল, হ্যাঁ ও তখন দর্শক ছিল, ও জায়গায় তখন এখানে দেখিস নি কি জন আন্দোলন তৈরি হয়েছিল। তো জন আন্দোলনের ফলে সরকার মাথা নত করেছে, সরকার পক্ষ কি করেছে, ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সার হাতে তুলে দিয়েছে, দেওয়ার ফলটা 164টা দিয়েছি, কটা দিয়েছি রে? 164টা ওরকম 195 কিছু দিয়েছি, 30টা দিন ভাই, 3 দিন হয়ে গেছে। ওটা 200 জমবে, 400 জমবে, 500 জমবে, জমবে। এখান থেকে ধরি আর ওখান থেকে ধরি, যদি না আমি এগিয়ে গিয়ে কানটা ধরে পড়াটা নিই, ওই কোশ্চেন জমেই থাকে। কিন্তু ওই দিন দিয়ে যদি আমি তোদের টাস্ক দিয়ে দিতাম যে আইদার 40টা পড়ে আয়, যেমন ওকে বলেছিলাম, আর কত 95টা পড়ে আয়, না আসলে কান ধরে দাঁড় করে দেবো, ক্লাসের বাইরে বার করে দেবো, অন্তত কিছু তাহলে 40টা অন্তত হয়ে যাবে। পড়া ধরাটা যতদিন কম্পালসারি রেখেছিলাম, ফার্স্ট নোটের যে কটা কোশ্চেন করেছিল ওই কটাই হয়েছে হওয়ার মধ্যে, একই না। সত্যি মিথ্যে বল, তুইও পড়া দেওয়ার জন্য বায়োলজি যেটুকু আমার প্রেসার ছিল যে চয়েস বাই চয়েস নয়, দিতেই হবে, নইলে ক্লাসের বাইরে যেতেই হবে, নইলে কান ধরে দাঁড়াতেই হবে, সেই সময় যেটুকু পড়া পড়েছিস। তারপরে যেদিন থেকে আমি চাপ তুলে নিয়েছি সেদিন থেকে তুই একটুও পড়িস, ওর পরে আর 1 ইঞ্চি এগোয়নি, তো কারোরই এগোয়নি। এবং তোরা যে দাবি করলি কোশ্চেন অ্যান্সারের আকারে দিচ্ছে, আমি কোশ্চেন অ্যান্সারের আকারেও দিয়ে দিয়েছি। আমি তো বলছি আজকে দিয়েছি শুক্রবারে, কবে দিয়েছিলাম? শুক্রবারে দিয়েছিলাম তো, হ্যাঁ মঙ্গলবার দিয়েছি, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন গেছে। 3 দিনে 10টা করে কোশ্চেন করলেও 30টা হয়, ছাড় বাদ দেন 20টা কোশ্চেন রেডি করেছিস দে ভাই। আন্দোলন, জন আন্দোলন, গণরোষ, গণ অভ্যুত্থান, সেদিন আমি ডটকে ছিলাম, বলেছিলাম দেবো। তারপরে আমি ভাবলাম একবার দিয়ে দেখি মজাটা, দিয়ে দিয়েছি, দিয়ে কিছু টার্গেট ফিক্স করে দিয়েছি। আমি এটা আগের সপ্তাহে জিজ্ঞেস করতাম যে 1 সপ্তাহ তো কমপ্লিট করলাম, যে 100টা প্রশ্নের উত্তর হবে, আজকে 2 দিনে যখন 20টা হয়নি, আর বাকি 5 দিনে 70টা হবে। তাহলে ওটাও চলে, মেটেরিয়ালটাও চলে, ওটাও চলে। একটু রাবণের মতন হচ্ছে ব্যাপারটা, রাবণের মতন হচ্ছে, হাসে না? দেখেছিস আমি তোদের মেট্রি বললি কোশ্চেন আনসার দিয়ে দিলেন, হ্যাপি হবে দিয়েছি, 20টা কোশ্চেন হবে। ওটা আমি আগের দিনও তো ধরবো না, 1 সপ্তাহ পর তোদের বলে যাচ্ছি, আগস্টের শেষ হয়, 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে পতাকা তুলে আমি আসবো, বুকে ব্যাজ লাগিয়ে এসে পড়লো ধরবো, ওখান থেকে 100টা কোশ্চেন কারোর হবে, লিখে 100টা কোশ্চেন কারোর হবে। ইয়েস ম্যাডাম, যে যার চয়েস, আমি চাপ করবো না। তুমি যদি বলো আমি তোমার টার্গেট ফিক্স করে দিচ্ছি, এবার এটা তুমি মিস করছো, পরের বারে তুমি যদি বলো আমি তোমার টার্গেট ফিক্স করে দেবো, কিন্তু আমি যদি ঢুকি টার্গেট ফিক্স করি, পড়া যদি না দিতে পারো, সোজা ক্লাসের বাইরে বার করবো, আমি ক্লাসের মধ্যে কান ধরে দাঁড় করাবো, চয়েস ইজ ইয়োর্স। হয় স্যার ওসব করার দরকার নেই, আপনি ছেড়ে, হ্যাঁ জোর রেখেছি তো, এইবার একটা ভুল হয়েছে বলে বুঝতে পারবো বলে ছেড়ে দিলাম তো। নেক্সট উইকেন্ড তাহলে শুক্রবার দিন কি হবে? আজকে মানে সামনে মঙ্গলবারে কি ধরবো সেটা জিজ্ঞেস করছি। তাই কতটা তোকে টাস্ক দিয়েছি? আমি প্রথম থেকে আজকে পর্যন্ত যা পড়িয়েছি পুরোটা পড়িয়েছি, আর প্লাস দিয়েছিলাম কোশ্চেন অ্যান্সার দিয়েছিস যখন, কোশ্চেন অ্যান্সারের 75টা কোশ্চেন করে আছে, ঠিক আছে?
দিলাম, বা না পারলে বাড়াবো, যদি পড়া দিবি দিবি, না দিবি না, গল্প শেষ। বুঝতে পারলাম? এই জন্য তোদের আমি কোশ্চেন অ্যান্সার দিও, হ্যাঁ কোশ্চেন অ্যান্সার দিও ফেল মেরে গেছি, কালকে সিনারিও চ্যাপ্টার গুলো ওর থেকে লিখে দেবে। হ্যাঁ কোশ্চেন অ্যান্সার দিও ফেল মেরে গেছি, আর কি হলো টেক্সচুয়াল দিও ফেল মেরে গেছি। তোরা যা চেয়েছিলি সব দিয়ে দিয়েছি। ব্যালেন্স শিট বিগ জিরো, এই জিরোটা আগস্টের শেষেও থাকবে। আগস্টের পরে কি মাস হয়? সেপ্টেম্বরেও বিগ জিরো থাকবে। আমি যদি ভুল হই আমাকে প্রমাণ করে দেখিয়ে দিস। খুশি কি হবে? ও পড়া দিচ্ছিল, খুশি কি হচ্ছিল? আমি হচ্ছিলাম, স্যালুট করছিলাম। কেন? আনন্দ হচ্ছে যে এই ছেলের এটা স্পার্কলিং হবে। হয়তো মাঝখানে গিয়ে তলিয়ে যাবে, ধরে রাখতে পারবে না, হয়তো 1 সপ্তাহ দিয়েছে, 2 সপ্তাহ দিয়েছে, তারপরে আর দেবে না, বা তোদের দলে পড়ে গুলিয়ে যাবে, কিছু হতে পারে। যতদিন যাবে ততদিন ও এগোচ্ছে, তোরা এগোচ্ছিস না, তোরা পিছুচ্ছিস, এবং এটা তোরা প্রমাণ করবি বারবার। আর আমি তোদের আর কোনো টার্গেটই দেবো না। কি করবি না করবি, চয়েস ইজ ইয়োর্স, লাইফ ইজ ইয়োর্স, ফিউচার ইজ ইয়োর্স, মানি ইজ ইয়োর্স, নাথিং ইজ মাইন, অনলি ইয়োর র্যাঙ্ক উইল বি মাইন। যদি তুই 1 থেকে 100 এর মধ্যে র্যাঙ্ক করিস, সেই র্যাঙ্কটাই হবে, বাকি কিচ্ছু আমার নয়, আর কিচ্ছু আমার হারাবার নাই। আছে না? বলেছিলি কোশ্চেন আনসার, ফার্স্ট বেঞ্চে বসে ও বললো সুরে সুর মিলা তোমারা, আওয়াজ উঠাও একসঙ্গে, তুই এখান থেকে আওয়াজ ওঠালি কি? হ্যাঁ স্যার বললে হয়, এরকম দিলে ভালো, এরকম করে তো পাচ্ছি না, এরকম করে রেডি করে দিই, রেডি করে সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছি। আজকে 3 দিন কেটে গেছে, 20টা কোশ্চেন করেছি। বললে যে পড়া না, সরি আমি চাইনি বাবু, রাগ করো না তুমি, আমি পড়া নেবো না, থাকো মেটেরিয়াল গুলো নিয়ে ফোঙা করে, আর বছর শেষে কাইজি ধরে বেঁচে নিই। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, জিপটা ঠোঁটটা বড্ড কাটা আপনার। প্রথম দিকে আমি ঠোঁট কাটিনি, মানে ওরা জানে, ভালোবেসে বলেছিলাম পড়, পড়ালে পড়া কর, পড়ে দে, কিন্তু যা শুরু হলো, যেন আমাকে কাঠগড়ায় তুলে একজন বলছে স্যার আপনাকে ফাঁসি দিয়ে দিলেই হয়। হ্যাঁ রেকর্ড আছে এখনো ক্লাসে, বাকিরা জানে ওই দেখ, ও আচ্ছাই হোক সত্যি কথাটা সত্যি ভাবে বলে। আমার ক্লাসে মৃত্যু কামনা হয়ে গেছে, ক্লাসে আমাকে ফাঁসি দিয়ে দিতে চেয়েছে। আমাকে ফাঁসি দিয়ে দেবে বল তোরা? হ্যাঁ এটা হয়? আরে আমাকে ফাঁসি পর্যন্ত আরো ফাঁসি মারলে লটকে যাবো, ফোন মারা মানে বুঝতে পারছিস, হাতটা ওখানে, এটা ওখানে, পাটা ওখানে, বডি ছিঁড়বে, আমার বাড়ির লোক এসে কুড়িয়ে কুড়িয়ে বস্তায় ধরবে। ফাঁসি দিলে অন্তত গোটা লম্বা লাশটা নেমে আসলে ধরে নিয়ে যাবে, হ্যাঁ? আর এখানে বলে বোম মেরে উড়িয়ে দেবে, মানে আমার বাড়ির লোক এসে বলবে আহা হাতটা কোথায়, পাটা কোথায়, এই লিভারটা কোথায়, হৃদপিণ্ডটা কোথায়, কিডনিটা কোথায়, খুঁজে খুঁজে বস্তায় ধরে নিয়ে যাবে। এই ফাঁসি দিলে তুমি সোজা লটকে যেতাম, বডিটা পেতাম। আমার বাড়ির লোককে বডি কুড়িয়ে আমার মতো কামনা করে ওরা বোম মেরে দিলে বোম মেরে উড়িয়ে দেবো। বল এত দূর চলে গেছে, আমাকে বলে বোম মেরে উড়িয়ে দেবে, বুঝতে পারছিস? ছিলে না আমার বোম মেরে দেবে বলেছিল, আমি শুনে চমকে গেলাম। ওরে বাবা, বডি কুড়োনোর থেকে গোটা বডি থাকবে, বুঝতে পারছিস? কথা বোঝা যাচ্ছে? তুই ছিলি না? আর ওই পাটটা দিয়ে আমারও বদনাম, তোদেরও বদনাম আছে আমার কাছে, রাখ ওই পাটটা, ওই পাটটা দিয়ে কাউকে স্টুডেন্টের বদনাম, আমারও বদনাম। স্টুডেন্ট বলছে ওটা আর কেটে দিয়েছি। আমার যে এডিটর তাকে বলি ভাই ওখান থেকে চালা করে দে, আমার ডাইরেক্ট বোম মারবে বলছে স্টুডেন্ট। হ্যাঁ তাহলে আর এই টিচার্স ডে পালন করতে পারবো না, আমি টিচার্স ডে পালন করতে হবে, হোক না হোক পালন তো করতে হবে। তো সেই জন্য বলেছি, তো এই হচ্ছে অবস্থা। ওই হেসে হেসে চোখে জন্মার করে গেছে। টাটা বাই বাই, চলো। আমি উঠতে হইনি, আমি হাত মেরে সাইটোপ্লাজমের মধ্যে পর্দাবিহীন বা পর্দাবৃত জীবিত কোষাংশকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা কোষাঙ্গাণু বলে। এবারে কোষাঙ্গাণু ক রকমের হয়?
বল দুই রকম। তুই আগে দিনে মেটেরিয়াল মাস নিয়ে কোশ্চেন অ্যান্সার হ্যাঁ লিখে দিয়েছি। পর্দাবিহীন অঙ্গাণু এবং পর্দাযুক্ত অঙ্গাণু, ঠিক আছে? স্যার বলছিলাম এই কাকে বলে যেগুলো আছে এগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে, কেমন ভাবে কোশ্চেন আসবে? যেখানে আসবে সেটা আমি বলে দিই। কোষাঙ্গাণুর প্রকারভেদ কয় প্রকারের? পর্দাবিহীন অঙ্গাণু এবং পর্দাযুক্ত অঙ্গাণু। আচ্ছা, পর্দাযুক্ত অঙ্গাণুর আবার কটা ভাগ? দুটো ভাগ, একক পর্দাযুক্ত এবং দ্বি-একক পর্দা। পর্দাবিহীন অঙ্গাণু কি কি? তাহলে এখানে প্রশ্ন, পর্দাবিহীন অঙ্গাণু যে কোনো একটি বা দুটি, বা রাইবোজোম সেন্ট্রোজোম কি পর্দাবিহীন অঙ্গাণু না পর্দাযুক্ত অঙ্গাণু? হ্যাঁ, পর্দাবিহীন অঙ্গাণু। পর্দাযুক্ত অঙ্গাণু কি কে? গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমীয় জারক। আবার কোশ্চেন ওখান থেকে আসতে পারে একক পর্দাযুক্ত কোষাঙ্গাণু কোনটা? একক পর্দাযুক্ত আসতে পারে, একক পর্দাযুক্ত আসতে পারে, কারণ আমরা একটু আগে কি করলাম যে পর্দাযুক্ত অঙ্গাণু আবার কভাগে বিভক্ত, দুভাগে বিভক্ত। সেটা হচ্ছে একক পর্দাযুক্ত, দ্বি-একক পর্দাযুক্ত। তাহলে পর্দাবিহীন অঙ্গাণু কোনগুলো হলো? রাইবোজোম, সেন্ট্রোজোম হয়ে গেল, ওটা পর্দাবিহীন অঙ্গাণু। এবারে যদি আমাদের পর্দাযুক্ত অঙ্গাণু করতে হয় তাহলে পর্দাযুক্ত অঙ্গাণু আবার দুভাবে বিভক্ত, একক পর্দাযুক্ত এবং দ্বি-একক পর্দাযুক্ত। তাহলে একক পর্দাযুক্ত কোষাঙ্গাণু কোনটা? পর্দাযুক্ত হয়তো জিজ্ঞেসই করলো না, পর্দাযুক্ত জিজ্ঞেসই করলো না, কি জিজ্ঞেস করলো? ডাইরেক্ট একক পর্দাযুক্ত। তাহলে একক পর্দাযুক্ত কি কি? একক পর্দাযুক্ত জিজ্ঞেস করতে পারে, আবার পর্দাযুক্ত জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমীয় জারক। আবার দ্বি-একক পর্দাযুক্ত অঙ্গাণু কোষাঙ্গাণু লিখতে পারে, বা পর্দাযুক্ত কোষাঙ্গাণু বলে যদি শুরু দেয় যে পর্দাযুক্ত কোষাঙ্গাণু কি মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডি, উত্তর হবে হ্যাঁ, কারণ সেখানে দ্বি-একক বা একক পর্দাযুক্তের কোনো ক্লাসিফিকেশন দিচ্ছে না। যখন ক্লাসিফিকেশন দেবে একক বা দ্বি-একক, তখন ক্লাসিফিকেশনটা আসবে। বুঝতে পারছি? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এই সবটাই করতে হবে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং প্রাক্তন। মাইটোকন্ড্রিয়ার মূল কাজ কি? মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা থেকে আমরা পেয়ে যাচ্ছি, মাইটোকন্ড্রিয়ার মূল কাজ হচ্ছে খাদ্যের স্থৈতিক শক্তিকে ব্যবহারযোগ্য গতিশক্তিতে রূপান্তরিত করে, তাদের মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়ার কাজ হলো তাহলে কি না, যে আরএনএ গুলোকে আরো আছে দেখো, মানে এটা হচ্ছে যে প্রথমে আমরা এইভাবে কোশ্চেনটা দিতে পারে যে খাদ্যের স্থৈতিক শক্তিকে ব্যবহারযোগ্য গতিশক্তিতে রূপান্তরিত করে কে? না, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এবারে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কে? সর্বপ্রথম পলিকার আসতে পারে। পলিকার কত সালে এটা প্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে? 850। প্রথম মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি কোথায় দেখা যায়? আবার এরপরে অল্টম্যান 1892 খ্রিস্টাব্দে এর কি নামকরণ করে? মাইটোকন্ড্রিয়ার নামকরণ করা হয় বায়োপ্লাস্ট, ঠিক আছে? বায়োপ্লাস্টও তার মানে মাইটোকন্ড্রিয়া। বেন্ডা আরেক বিজ্ঞানী 1897 খ্রিস্টাব্দে এর নাম কি করণ করেন? মাইটোকন্ড্রিয়া। তাহলে আবিষ্কার করেছিলেন মাইটোকন্ড্রিয়া প্রথম কে, কিন্তু নামকরণ করে কে? বোঝা গেল? কিন্তু এটা কখনোই নয় যে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছিলেন পলিকার। পলিকার আবিষ্কার করেছিলেন, তারপরে অল্টম্যান এর নাম বায়োপ্লাস্ট দিয়েছিলেন। কিন্তু এখন যে নাম আমরা মাইটোকন্ড্রিয়া পাই সেই নামটা কার দেওয়া? তাহলে দিয়ে দিল মনে করো পলিকার, অল্টম্যান আর বেন্ডা। কে তাহলে? বেন্ডা। মাইটোকন্ড্রিয়ার স্বপ্রজননশীল ডিএনএ থেকে মাইটোকন্ড্রিয়ার আরএনএ ট্রান্সফার ও রাইবোজোমাল আরএনএ সংশ্লেষ ঘটে এবং আরএনএ গুলোর সাহায্যে অন্তঃপর্দা কিছু প্রোটিন সংশ্লেষ হয়। অ্যাজ ইট ইজ দ্য মাইটোকন্ড্রিয়ার কাজ। এগুলো যে কোনো একটা কাজ হিসেবে দিতে পারে যে ডিএনএ থেকে মাইটোকন্ড্রিয়ার স্বপ্রজননশীল ট্রান্সফার বা রাইবোজোমাল আরএনএ সংশ্লেষ, এগুলো কার কাজ? না, মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার বেশিরভাগ প্রোটিনে নিউক্লিয়াসে অবস্থিত। মাইটোকন্ড্রিয়ার বেশিরভাগ প্রোটিন কোথায় অবস্থিত? নিউক্লিয়াসে। এবং কার সাহায্যে এটা সাইটোপ্লাজমে প্রস্তুত হয়? ব্যাস।
মাইটোকন্ড্রিয়াকে স্ববিভাজনক্ষম কোষাঙ্গাণু বলে। কেন না, মাইটোকন্ড্রিয়া নিজেই বিভাজিত হয়ে দুটি মাইটোকন্ড্রিয়া গঠন করতে পারে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া নিজে নিজেই দুভাগ হতে পারে, এটা একটা কোশ্চেন হতে পারে। এবং স্ববিভাজনক্ষম কোষাঙ্গাণু কে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার উপস্থিত প্রোক্যারিওটিক কোষ ছাড়া সমস্ত কোষে মাইটোকন্ড্রিয়া থাকে। এই লাইনটা কিন্তু কোশ্চেনে স্টেটমেন্ট ইনফলস হিসেবে আসতে পারে। লিখে দিল প্রোক্যারিওটিক কোষ ছাড়া সমস্ত কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না। সঠিক না ভুল? হ্যাঁ, তাহলে প্রোক্যারিওটিক কোষ ছাড়া সমস্ত কোষে, ইউক্যারিওটিক মেসোক্যারিওটিক সমস্ত কোষে তাহলে মাইটোকন্ড্রিয়া থাকে। আবার ঘুরিয়ে বসে কি করতে পারে যে মাইটোকন্ড্রিয়া ইউক্যারিওটিক কোষে বা মেসোক্যারিওটিক কোষে থাকে না থাকে না? পরিণত লোহিত কণিকায় মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না পাওয়া যায় না? সাধারণত সাইটোপ্লাজমে এটি সমসত্বভাবে ছড়িয়ে থাকে, দরকার নেই। তবে শক্তি উৎপাদনকারী কোষে মানে অন্যান্য ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া যেখানে হোক ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, কিন্তু যখন সেটা শক্তি উৎপাদনকারী কোষ সেই সময় কিন্তু নির্দিষ্ট স্থানে মাইটোকন্ড্রিয়া সঞ্চিত থাকে। তার মানে কি, মাইটোকন্ড্রিয়া যদি শক্তি সঞ্চিতকারী কোষ না হয় তাহলে যেখানে সেখানে ছড়িয়ে থাকতে পারে, কিন্তু যদি শক্তি সঞ্চয়কারী হয় সেখানে মাইটোকন্ড্রিয়া কিন্তু একটি নির্দিষ্ট স্থানেই থাকবে। বোঝা গেল? বিভিন্ন কোষে বিভিন্ন সংখ্যায় মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। কোশ্চেন এখানে হতে পারে বিভিন্ন কোষে একই সংখ্যায় মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। প্রাণী কোষ থেকে উদ্ভিদ কোষে এদের সংখ্যা বেশি, কম? বেশি আমি বললাম, তো বলা উচিত ভুল বলছেন স্যার। কোষের কার্যক্ষমতা বা বিপাক ক্রিয়ার উপর মাইটোকন্ড্রিয়ার সংখ্যা নির্ভর করে না। মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতা কোষ থেকে কোষে এবং প্রজাতি থেকে প্রজাতির একই রকমের হয়। হ্যাঁ, বোঝা গেল? চারটে পাঁচটা লাইনে পাঁচটা কোশ্চেন হয়ে যাবে। এককোষী শৈবাল মাইক্রোস্টেরেসিস এর কোষে একটি, শুক্রাণুর কোষে 20টি, স্তন্যপায়ী প্রাণীদের যকৃৎ কোষে 1000টি, অ্যামিবার কোষে 5 লাখটি এবং শিলার্চিনের শুক্রাণুতে 140 থেকে 150 এবং উন্নত উদ্ভিদ কোষে 100 থেকে 3000টি মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। এটা কি দেবে? মাইটোকন্ড্রিয়ার সংখ্যা দিকে স্তম্ভ মেলা। বুঝতে পারলাম? মাইটোকন্ড্রিয়ার আকার দিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। আকৃতিটা গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার, সূত্রাকার করে রাখা ভালো। এবারে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন আনুবক্ষণিক গঠন কিরকম, আবরণী কিরকম। মাইটোকন্ড্রিয়ায় কটি পর্দা থাকে, কটা প্রকোষ্ঠ থাকে, বাইরের পর্দাটা কত ন্যানোমিটার পুরু হয়, ভেতরেরটা অন্তর্পর্দাটা, এইগুলো জাস্ট মনে রাখতে হবে। অন্তর্পর্দাটি মসৃণ হয় এবং ভিতরের দিকে সৃষ্টি করে ক্রিস্টি বলে। ক্রিস্টিটা আগেও আমরা বারবার পড়ে এসেছি, ওই জন্য আর আমি রিপিট করছি না। ক্রিস্টি পড়ে এসেছি তো আগেও অনেকবার, আঙুলের মতন যে ক্রিস্টি হয় 5 আঙুলের মতন, হ্যাঁ আগে অনেকবার পড়েছি। আবারও এটা করতেও পারো, নাও করতে পারো। এবার যেটা এখান থেকে মেন আসবে সেটা হচ্ছে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস কাকে বলে? কাকে বলে? বহিঃপর্দার আর অন্তঃপর্দার মাঝখানে থাকবে। ঠিক আছে, তার মানে কোশ্চেন এই পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বলে 4টে অপশন দেবে, অপশনের মধ্যে একটা থাকবে যেটা হচ্ছে বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মধ্যবর্তী স্থান। বুঝতে পারলাম? অন্তঃপর্দা মাইটোকন্ড্রিয়া দুটি প্রকোষ্ঠে বিভক্ত করে আগেই পড়লাম। যেমন হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, এই দিয়ে ঘেরা থাকে, অন্তঃপ্রকোষ্ঠ ঘেরা থাকে, খাদ্য থাকে। অন্তঃপর্দার ভেতর দিকে ম্যাট্রিক্সের মধ্যে প্রোটিন দিয়ে গঠিত টেনিস র‍্যাকেটের মতো বৃত্তাকার দানাযুক্ত কোষ রাখা যায়। এইরকম এলিমেন্টারি দানা বা অক্সিজোম কাকে বলে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভেতরে যে র‍্যাকেটের মতো, টেনিস র‍্যাকেটের মতো দানার উপস্থিতি লক্ষ্য করা যায় তাকে অক্সিজোম বলে।
তাহলে কোশ্চেন আসতে পারে মাইটোকন্ড্রিয়ার ভেতর ম্যাট্রিক্সের মতো টেনিস র্যাকেটের মতো দেখতে বৃত্তযুক্ত যে অসংখ্য দানা পাওয়া যায় তাদেরকে কি বলে? অক্সিজোম, রাইবোজোম, লাইসোজোম, পাইসোজোম। বোঝা গেল? সব জোন দিয়ে দেবে যে কোন জোন ধরবি, ধর জোন ধরে বোঝাতে পারলাম? দিতে পারে টেনিস র্যাকেটের মতন কোন জোন বা ম্যাট্রিক্সের মতন কোন জোন। ঠিক আছে, অক্সিজোম। আচ্ছা, শুধু আমরা যদি এলিমেন্টারি দানাও আসতে পারে কোশ্চেনে, অক্সিজোমও আসতে পারে। শুধু কি তাই? আর এক ফার্নান্ডেজও জিজ্ঞেস করতে পারে, বা মোরন অধ্যয়কও জিজ্ঞেস করতে পারে, বা F1 পার্টিকেলও জিজ্ঞেস করতে পারে। যে আমাকে, আমি যেটা বললাম যে অক্সিজোম দিয়ে বলবে, সেটা অক্সিজোম না দিয়ে বলবে তো F1, F1, F2, F3, F4 কোনটা? বোঝাতে পারলাম? কোশ্চেনই কোশ্চেন। অন্তঃপর্দা দিয়ে আবৃত অন্তঃপ্রকোষ্ঠে অবস্থিত তরল ধাত্র ম্যাট্রিক্স ধাত্র একে একাধিক চক্রান্ত অনুফ্যাট প্রোটিন আরএনএ রাইবোজোম দানা ক্রেব চক্রের প্রকার রাইবোজোমগুলির পরিমাপ কিভাবে হয়? 55S পরিমাপের হয় এবং এর দুটি অর্ধ একক হলো 35S এবং 25S পরিমাপে। তাহলে রাইবোজোমের পরিমাপ 55S, 65S, 75S, 85S। কোনটা? বা রাইবোজোমের অর্ধ এককগুলি কি কি পরিমাপের হয়? মনে করে দিল 35S, 25S, 35S, 25S এবং 55S। কোনটা হবে? হ্যাঁ, 35 এবং 25 একসঙ্গে দুটো, যখন অর্ধ একক বলে দিল। আমি বলছি মনে কর অর্ধ এককের যদি দুটোই অপশন দেয়, অর্ধ এককের পরিমাপ বলে মনে কর দিল 25, 55, মানে ভুলিয়ে দিল, কিন্তু আসল উত্তরটা হচ্ছে 35 আর 25। ঠিক আছে, দুটো 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 করে দিলে জোড়াটা হবে 25 আর 35। আমরা উপরে অলরেডি কৃষ্টি পড়ে এসেছি, টেনিস র্যাকেট পড়ে এসেছি। দেখ এখানে আবার ওটাকে বক্স করে দিয়েছে, যেটা F1। ঠিক আছে, F1টাকে দিয়েছি। আচ্ছা, এবার F1 বস্তুগুলি কত দূরত্বে থাকে এটা আসতে পারে, দাগ দিয়ে নাও। বস্তু উৎসেচকের এটিপি সংশ্লেষে। আচ্ছা, F1 কি কাজে লাগে? উৎসেচকের কাজ করে, এটিপি সংশ্লেষ করে। ঠিক আছে, F1। F1 মানে তার মধ্যে সুস্পষ্ট ভাবে কি দেখতে পাওয়া যায়? পলিপেপটাইড, এলিপেপটাইড, মেলিপেপটাইড, সেলিপেপটাইড। আবার পলিপেপটাইডের অংশ হলো আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসিলন, বা একটা যে কোনোটা দিল আলফা, বিটা, গামা, বা দিল আলফা, বিটা, বা দিল বিটা, গামা, বা দিল ডেল্টা, গামা। বুঝতে পারছি? পলিপেপটাইডের পাঁচটাই জিনিস আমাকে একই সঙ্গে যদি উত্তরে দেয়, একসঙ্গে পাঁচটা উত্তর রাইট হবে। যদি একটা দেয়, বাকিগুলো না দেয়, তাহলে একটা একটা করে যেটা রাইট হবে সেটা আসবে। বুঝতে পারলাম? মাইটোকন্ড্রিয়ায় প্রোটিন কত পার্সেন্ট থাকে? লিপিড কত পার্সেন্ট থাকে? আরএনএ কত পার্সেন্ট থাকে? মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব রাইবোজোম বা মাইটোরাইবোজোম থাকে। হয়ে গেল। ওই পর্দায় উপস্থিত উৎসেচকগুলির মধ্যে, আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশে উপস্থিত উৎসেচক, ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এখানে যা কোশ্চেন আসবে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় উপস্থিত উৎসেচকগুলি হলো, এবারে এই যে উৎসেচকগুলি হলো আমাকে সবকটাই নাম মুখস্থ রাখতে হবে। বলো কেন? ব্যাস, গল্প শেষ, শিখে গেছিস পড়াশোনা। এইভাবে যদি লেখাপড়াটা ছোটবেলা থেকে সব শিখে যেতিস, আজকে একদম হাসিস না, আমাকে হাসিয়ে দিস না। বল, বহিঃপ্রকোষ্ঠের উৎসেচকগুলি বলার আর কিছু দরকার নেই, যে কোনো একটা আসবে। তাহলে বহিঃপর্দায় উপস্থিত উৎসেচকগুলি আলাদা, আবার বহিঃপ্রকোষ্ঠের গুলো আলাদা। তাহলে কোশ্চেনে দেখতে হবে বহিঃপর্দা দিচ্ছে না বহিঃপ্রকোষ্ঠ দিচ্ছে। তোমরা ভাসিয়ে দিলে ভালো। বহিঃপর্দা, বহিঃপ্রকোষ্ঠ, জীবনটাকে পুরো হেল্প করে। আমার মনে হচ্ছে, তোর মনে হচ্ছে না? হাই, তোদের ক্লাসে 3 লাইনও গেলে গেছে না, খুলে গেছে।
এই পার্থ স্যার দেখে ঠিক করে হয়ে গেল। বই প্রকোষ্ঠে উপস্থিত উৎসেচকগুলি। আচ্ছা, অন্তঃপদায় উপস্থিত উৎসেচকগুলি হলো শ্বসন শৃঙ্খল উৎসেচক, এটিপি সিনথেসিস, একই জিনিস, একই গল্প চলছে। চলো আমি আর আলাদা করে এটাকে কিছু বলছি না। খাদ্যের উপস্থিত উৎসেচকগুলি আবার চলো, মানে চলো পরেরটায় যাই। তাও দিচ্ছিলাম, লিখে গেলাম। ওই তো ধাত্রে উপস্থিত উৎসেচক সবই তো হয়ে গেল। বিজ্ঞানী, এবার বিজ্ঞানী মার্কিট হবে তো। বিজ্ঞানী মার্কিট ও সিলভার ন্যাশ কত খ্রিস্টাব্দে মাইটোকন্ড্রিয়ার ভিতরে চক্রাকার ও দ্বিতন্ত্রী ডিএনএ দেখেন এবং মাইটোকন্ড্রিয়ার ডিএনএ কে কি নামকরণ করেন? পেয়েছিস? পেয়েছিস? কি কোশ্চেন হতে পারে বুঝতে পেরে গেছিস? কোশ্চেন আলাদা করে বলার দরকার আছে। মাইটোকন্ড্রিয়াতে উপস্থিত যে ডিএনএ তে মাইটোকন্ড্রিয়ার আরএনএ, টিআরএনএ এবং কিছু প্রোটিন বার্তা থাকে তাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কি কতগুলি? ডিএনএ, এমটিডিএনএ, আরএনএ, টিআরএনএ। বোঝাতে পারছি কি কোশ্চেনটা হচ্ছে? যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কাকে বলে? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কে কি এমটিডিএনএ যদি আমি অপশনে দিই তাহলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কি এমটিডিএনএ না আরআরএনএ না টিআরএনএ? আরআরএনএ কেন? আরআরএনএ টিআরএনএ দুটোই তো, দুটোই। কিন্তু এমটিডিএনএ সেটা কিন্তু নয়। বোঝাতে পারলাম? এইখানে ভেরি স্পেসিফিক মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কোনগুলো না আরআরএনএ এবং টিআরএনএ। কিন্তু মাইটোকন্ড্রিয়া itself it's a mtDNA. মাইটোকন্ড্রিয়া itself it's a mtDNA। কিন্তু যখন আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলছি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমরা ডিএনএ এর সঙ্গে আরএনএ এবং টিআরএনএ আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ হিসেবে দেখতে পাচ্ছি। আচ্ছা, এছাড়া রেখাকৃত প্রোটোজোয়া ছত্রাকে থাকে। আচ্ছা, mtDNA কোথায় দেখতে পাওয়া যায়? মানুষের mtDNA তে কত জোড়া নাইট্রোজেন ক্ষারমূলক থাকে? এই মানে মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ সেই ডিএনএ তে মাইটোরাইবোজোমাল কতগুলি থাকে? মাইটোরাইবোজোমাল কতগুলো থাকে? 19টি। দেখ। এবং টিআরএনএ কতগুলি থাকে? মাইটোকন্ড্রিয়ার কাজ, এটা তো সবগুলোই লাইনে। মাইটোকন্ড্রিয়ার কাজ আগেও করেছি। মাইটোকন্ড্রিয়ার শক্তি রূপান্তরে বিশেষ ভূমিকা পালন করে। কোষীয় বিপাকের শেষে এটিপি তৈরি হয়। এটিপি জীবের সমস্ত কাজে শক্তি যোগান দেয়। তাই এটিপি কে কি বলা হয়? ছোটবেলায় পড়েছি, ক্লাস 7-8 এর মধ্যে তোদের ছিল। এটিপি কে এনার্জি কারেন্সি বলে। শক্তি যোগানকারী এটিপি মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। এটা জিএনএম এর লেভেলে আসতে পারে যে কোষের শক্তিঘর কাকে বলে। তোদের যদি আসে তো বিরাট ভালো। ওটা জিএনএম এর লেভেলে কোশ্চেন আমরা পড়াই জিএনএম স্টুডেন্টদের যে মাইটোকন্ড্রিয়ার কোষের শক্তিঘর কাকে বলে? কাকে বলে? আর এনার্জি কারেন্সি কাকে বলে? হ্যাঁ, ফ্যাটি অ্যাসিডের বিটা জাগরণ কোথায় হয়? অ্যামাইনো অ্যাসিডের জারণ কোথায় হয়? ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ, ডিএনএ আরএনএ প্রোটিন তৈরি এখানেই ঘটে। তাহলে মাইটোকন্ড্রিয়ায় ডিএনএ আরএনএ ও প্রোটিন যেমন তৈরি হয়, সেখানে আমাদের কোশ্চেন হতে পারে যে মাইটোকন্ড্রিয়ায় উপচিতি প্রক্রিয়ায় কারা কারা অংশগ্রহণ করে? না শুধু আরএনএ, শুধু ডিএনএ, নাকি আরএনএ ডিএনএ ফ্যাটি অ্যাসিড, নাকি ফ্যাটি অ্যাসিড আরএনএ ডিএনএ এবং প্রোটিন? সবকটাই হয়ে গেল। গলগি বডিতে যাই এবং সব তো একটার কথাই বলছি। গলগি বডির সংজ্ঞা: সজীব ইউক্যারিওটিক কোষে কোথায় তাদের গলগি বডি পাওয়া যায়? প্রথম কোশ্চেনই হবে সজীব ইউক্যারিওটিক কোষ। ওখানে দিয়ে দেবে সজীব ইউক্যারিওটিক কোষ, দ্বিতীয় ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, অমুক কোষ, তমুক কোষ, অ্যানো কোষ, ত্যানো কোষ।
গলগি বডিকে কি গলগি অ্যাপারেটাস বলা হয়? কারণ অনেকগুলো ক্ষরণে যুক্ত থাকে, বা গলগি কমপ্লেক্স, নামগুলো শুধু মনে রাখবি। আচ্ছা, এবারে যেটা হচ্ছে 1898 খ্রিস্টাব্দে ক্যামিলো গলগি স্নায়ুকোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের মতো জারকের একটি গঠন দেখতে পাওয়া যায়। তাহলে এই যে গলগি বডির আবিষ্কার কে করেছিল? তার নাম অনুসারে এর নামকরণ হয়। তাহলে গলগি বডির নাম কার অনুসারে করা হয় আসতে পারে, কত সালে আসতে পারে? আমি না ওই পরীক্ষার আগের রাত্রিরে বা তার আগে পরীক্ষার কোশ্চেন মোটামুটি ছাপা হয় তোর 2 সপ্তাহ 15 দিন আগে, ঠিক আছে? কোশ্চেনটা ছাপা হয়ে যাওয়ার পরে আমাকে বলবি, ওকে নিয়ে আমি যাবো ধর্মতলায়। গিয়ে ধর্মতলায় টিয়া পাখি আছে দেখেছিস? থাকবো বলে দেয়, খাঁচা থেকে বার করে। হ্যাঁ, ওখানে আমি লিখে দেবো শাল আসবে, শাল আসবে। টিয়া পাখি যদি বার করে যে শাল আসবে, তাহলে শাল করবি। আর যদি টিয়া পাখি বার করে শাল আসবে না, শাল আসবে। ঠিক বললাম কি ভুল বললাম? এর বাইরে আমার হাতে কোনো রাস্তা নেই। তোর ওই উত্তরটা আমি একমাত্র 15 দিন পরে দিতে পারবো টিয়া পাখিকে। আমি কি বলছি বারবার, তোর যতটা ক্যাপাসিটি, তুই কি চাইছিস? ডিলিট ভাবতে? আমি কিটা বলছি, তুই কি ডিলিট মারতে চাইছিস? তারা এক এক করে ডিলিট মারতে চাইছিস? ডিলিট মারলে তো আপনি আজকে ডিলিট মেরে বেরিয়ে যাবে। তোর যদি ওটা ডিলিট বাড়ানো হয় মেরে দিবি। তোর ওটা কি বলবো, আমরা কি বলি, কি বলে ওটাকে, রিস্ক নেওয়া। এই রিল গুলো দেখেছিস তো তোদের ইনস্টাগ্রামে? রিস্ক না নিলে জীবনে বড় হওয়া যায় না, জীবনে সফল হওয়া যায় না, তাই না? ওটা অন্য ক্ষেত্রে বলা আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলা আছে। তোরা ওটাকে কনভার্ট করে নিবি, তোদের জীবনে অ্যাপ্লাই করে দিবি যে রিস্ক না নিলে বড় হওয়া যায় না। তাহলে কি রিস্ক নেবো? ম্যাক্সিমাম জিনিসটা না করা। বললাম আমরা ম্যাক্সিমাম জিনিস না করে রিস্কটা, মোটিভেশন। রিস্ক নিতে হবে সাকসেস পাওয়ার জন্য। ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি। রিস্ক নিয়ে নিবি। আপনার জিনিস মনে রাখবো না, রিস্ক নিচ্ছি। বড় হতে গেলে রিস্ক নিতে হয়, অ্যাচিভমেন্ট করতে গেলে রিস্ক নিতে হয়। আমি আপনার জিনিস মনে রাখবো না, দ্যাট ইজ দ্য রিস্ক আই এম টেকিং, তো আই উইল বি সাকসেসফুল। ব্যবসায় রিস্ক নিলে পথে বসতে হতে পারে, তাহলে তুই রিস্ক নিবি না? কি বল? আমার উপর রাগ করবি? আমার উপর রাগ করবি না। যা রাগ করবি কার উপর করবি? হ্যাঁ না, সব এক একটা ধুরন্ধর সব জানে। ঠিক বলেছে। যে কোশ্চেন করবে, আমাকে যদি বলছিস স্যার আমাকে কোশ্চেন করতে, আমি তো বুঝতেই পারছিস ইজি কোশ্চেন করবো, কিন্তু আমি তো কোশ্চেনটা না, আমি ইজি কোশ্চেন করবো। আর তোদের তো আমি ইজি কোশ্চেন করবো না। তোরা আমার স্টুডেন্ট পাস করাতে হবে, ইজি কোশ্চেন করে পাস করে না না ব্যাপারে এই গল্প জুড়ে দিতে আর হয় না। চল, কোথায় গেলাম? প্রসঙ্গের নামকরণ গলগি বডি। গলগি বডিতে লিপিড আছে কে বলে? বেকার বিজ্ঞানী বলে। লেখা আছে দেখ, বেকার বিজ্ঞানী। একে লাইটোকন্ড্রিয়া নাম কে দেন? বেকার বিজ্ঞানী। ঠিক আছে। উদ্ভিদ কোষের গলগি বডিকে ভিক্টিওজোম বলে ডাকা হয়। কোন কোন বিজ্ঞানীর নাম আর দিনই আলাদা করে। তাহলে গলগি বডিকে ভিক্টিওজোম বলা হয়, ক্যানিজোম বলা হয়, অল্টিজোম বলা হয়, প্যান্টিজোম বলা হয়। কি বলা হয়? ভিক্টিওজোম। পাওয়া গেছে? গলগি বডির অবস্থান সমস্ত ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে। অনলাইনে এতগুলো উঠে বসে আছি, এই তোরা কি অনলাইনে নিয়ে রে? হ্যাঁ স্যার। পড়াবার ভাই সব নিয়ে অনলাইনে বেসিস। হ্যাঁ স্যার আজকে যাইনি, কালকে আসতে দেরি হয়ে গেছিল বাড়িতে। ও আচ্ছা রে, সরি, আমি জানতাম না তো তাই। আর একটা কি মেয়ে কি বললো কি আধার কার্ড সংশোধন করতে, কি আধার কার্ডের জন্য ডকুমেন্টস আমাকে কালকে হোয়াটসঅ্যাপ করেছে না মেসেজ করেছে যে স্যার আমি আধার কার্ড সংশোধন করতে যাবো এইটাই বোঝায়, এই নিটে দিয়ে ওই বলে ওই মেয়েটা আর একটা কি জানে বলেছে। যাই হোক, এসি বললো আমি ক্লাস থেকে বেরিয়ে যাবো। পিছো পিছো পিছো
সেদিনকে আমাদের এসিতে বলে পুরোই নি খেতে কতবার সামনে তুই পিছন না চোখে যাবে তুই এখানে বসে আছিস কেন ওইদিকে চলে যা আরে আমার গলার আওয়াজ কি অব্দি যাচ্ছে না ওই ছেলেটা পেছনে বসে আছে শুনে যাচ্ছে ওরা বলবি না যে আপনার এসি খেয়ে আমার শরীর খারাপ করতে আছে সমস্ত ইউক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমে গলগি বডির উপস্থিতি লক্ষ্য করা যায় এগুলি নিউক্লিয়াসের কাছে একটি নির্দিষ্ট অঞ্চলে দলবদ্ধভাবে অবস্থান করে যেসব কোষে গলগি বডি থাকে না সেগুলি কাঁচা তাহলে ইউক্যারিওটিক কোষে গলগি বডি থাকে দাগ দিয়ে দাও আর যে কোষে গলগি বডি থাকে না সেটা কি কি বলো ফান জাতীয় উদ্ভিদের শুক্রাণু কয়েক প্রকারের ছত্রাক পরিণত সিগন্যাল প্রাণীদের পরিণত লোহিত রক্ত কণিকা এবং শুক্রাণু তাহলে কোন কোষে মানে যেগুলোতে এ থাকে আর কোনগুলোতে থাকে না এই জায়গাটা ক্লিয়ার হয়েছে ইউক্যারিওটিক কোষে সমস্ত রকমের ইউক্যারিওটিক কোষে কিন্তু সাইটোপ্লাজমে গলগি বডি থাকে কিন্তু যেসব কোষে গলগি বডি থাকে না সেগুলো কি কি না প্রোক্যারিওটিক কোষ মস ফান জাতীয় উদ্ভিদ বা শুক্রাণু ঠিক আছে মস ফান জাতীয় উদ্ভিদ কমা আছে ওটা কমা দিয়ে দিত কারণ ওইটা আমিও পড়ে গেলাম যে ফান জাতীয় উদ্ভিদের শুক্রাণু আমি পড়ার সময় হঠাৎ ভাবলাম যে উদ্ভিদের আবার শুক্রাণু কোথা থেকে বেরিয়ে এলো এখন কমাটা পড়েনি কমাটা দিয়ে দিয়েছিস হ্যাঁ ফান জাতীয় উদ্ভিদের এবং শুক্রাণু কয়েক প্রকারের ছত্রাক পরিণত সিগন্যাল প্রাণীদের লোহিত রক্ত কণিকা এবং শুক্রাণু যেসব সজীব কোষে গলগি বডি প্রতিনিয়ত সৃষ্টি হয় এবং কোষে তাদের সজীব কোষে হ্যাঁ ওটা দিয়েছে ওখানে কম ওই জন্য তো বললাম আমার ওখানে টাইপিং মিস্টেক এই শুক্রাণু ওই শুক্রাণু ডবল পড়েছে উদ্ভিদের শুক্রাণু কোথা থেকে পাবি তুই ছাগল করে দেবে আমাকে বায়োলজি ক্লাসে যদি এইসব মানে পাস ভাগো আমি বলি সজীব কোষে গলগি বডি প্রতিনিয়ত সৃষ্টি হয় হয়ে গেল গলগি বডি এইটা দাগ দিয়ে নিবি কোন কোষে প্রতিনিয়ত গলগি বডির সৃষ্টি হয় মৃত কোষে আমি কি জানি আমি যা ইচ্ছা করছি তুমি তোমার দেখে বুঝে না তোমাদের কনসেন্ট্রেশন আছে কিনা আমাকে দেখতে হবে না হ্যাঁ গলগি বডির উৎপত্তি কোথায় হয় রে এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়ামে সঙ্গে মিল থাকা কার্যগত দিক থেকে বিজ্ঞানীরা মনে করেন যে গলগি বডি এন্ডোপ্লাজমীয় জালক থেকে উৎপত্তি লাভ করে তাহলে গলগি বডির উৎপত্তি এন্ডোপ্লাজমিক জালক বোঝা গেল সোজা সাপটা গলগি বডির বিস্তার শুধুমাত্র ইউক্যারিওটিক কোষে গলগি বডির উপস্থিতি দেখা যায় শুধুমাত্র কোথায় দেখা যায় একটু আগেও করেছি বারবারই একই জিনিস করছি যাতে বারবার মনে থাকে ইউক্যারিওটিক কোষে দেখা যায় তবে কয়েকটি ইউক্যারিওটিক কোষে দেখা যায় না এটাই কোশ্চেন সমস্ত কোষে ইউক্যারিওটিক দেখা যায় গলগি বডি ইউক্যারিওটিক কোষে গলগি বডি দেখা যায় আমি এবার টোটাল লিখে দেবো ইউক্যারিওটিক কোষ মানে কোনটা ব্রায়োফাইটা আমাদের গলগি বডি দেখা যায় তুই বলবি হ্যাঁ স্যার তো আগেই মুরগি হয়ে গেছে কেন না লিখে দিয়েছে তো ইউক্যারিওটিক কোষ আমি লিখলাম ইউক্যারিওটিক কোষ কিন্তু কি লিখলাম সিগন্যাল বা ফ্লোয়েম বা লিখলাম ব্রায়োফাইট এইটা লিখে আমি প্রথমে আমি দিলাম যে কি ইউক্যারিওটিক কোষে ব্রায়োফাইটাতে গলগি বডি দেখা যায় ম্যাটেরিয়ালে দেখা আমার মুখের দিকে দেখে লাভ কিন্তু এতক্ষণ আমরা কি পড়ে এলাম কি সব রকমের ইউক্যারিওটিক কোষে দেখা যায় আর আমি তোরা আমাকে মুরগি ভাবি সেই জন্য আমি কিভাবে সাজালাম ইউক্যারিওটিক কোষে ব্রায়োফাইটায় গলগি বডি দেখা যায় তুই ভাবছি আমার কাছে আছে ইউক্যারিওটিক কোষে গলগি বডি দেখা যায় আর স্যার এখানে বলছে দেখা যায় কি দেখা যায় না দেখা যায় কনফিডেন্সের সঙ্গে বেরিয়ে আসছি বুঝতে পেরেছি কিভাবে ট্র্যাক রচনা করা হয় তোকে ইচ্ছা করে ওটা মনে করাবে ইউক্যারিওটিকটা হ্যাঁ সব কিছু দেখা যায় এবার আমি যখন লিখে দিচ্ছি ইউক্যারিওটিক ব্রায়োফাইটা ইউক্যারিওটিক সামনে থেকেই তো পেছনের উত্তর দিয়ে দিই আমরা যেরকম আগের দিন একটা হলো না কি বহিঃপ্রকোষ্ঠ অন্তঃপ্রকোষ্ঠ দুটো আলাদা আলাদা করে ভাগ তোরা বহিঃপ্রকোষ্ঠ দেখে বলছিলি তার অন্তঃপ্রকোষ্ঠ দেখে আর উত্তরটা দিলি না দুটো আলাদা আলাদা টায়ারে কোশ্চেনটা ভাঙলাম আমি বহিঃপ্রকোষ্ঠ আর অন্তঃপ্রকোষ্ঠ দিয়ে দুটো আলাদা আলাদা টায়ারে প্রশ্ন ধরবো যখন বুঝতে পারবি কোথায় পিনবো পড়িস নি তার মানে পরিষ্কার প্রমাণ যেটা বলছি এখন খেয়াল করতে পারছিস আগের দিনে পড়ানোর সময় হাসবিরা তো তুই আমাকে খালি হাসিয়ে দেয় মনে পড়ছে কিনা বল যে পড়া হতে হতে এই তো অনলাইন তোদের মনে পড়ছে
অন্তঃপ্রকোষ্ঠ বহিঃপ্রকোষ্ঠ নিয়েই দুটো কোশ্চেন এখানে হলো। তোরা বহিঃপ্রকোষ্ঠের উত্তর দিচ্ছিলে, এগুলো ওটা অন্তঃপ্রকোষ্ঠে আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা বলতে গিয়ে ঘন্টা বলে বুঝে দেখো তো কোন ঘন্টায় আছে। চার ছেড়ে দে, কনফিডেন্স দেখিয়ে দিচ্ছি, দরকার নেই, সময় নষ্ট করিস না। হয়ে গেল। ধরে কোন ক্লাসে আছি। এন্ডোপ্লাজম নিয়ম জালক হয়ে গেল। সিগনাল ব্রায়োফাইটা, নিউরোফাইটা, শুক্রাণু, কোষে এবং লোহিতময় রক্তকণা কলিনেটেড থাকে না। এখানটা কিন্তু একদম করবি 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 করবি, এখানটা থেকে মারবে মারবে মারবে। গলগি বডির আকার ও আয়তন, গলগি বডি গোলাকার, নলাকার এবং গহ্বরের মতো। দেখ, এটা মানে নিটের কোশ্চেনে হয় তোদের, আমি বলবো না, বাট করে রাখলে পারিস। আমি কিন্তু জিজ্ঞেস করার সময় জিজ্ঞেস করতে পারি, কোশ্চেন লেখার সময় মক টেস্টেও দিতে পারি। ঠিক আছে, কোনটার কি আকার আয়তন, কারণ এই মেটেরিয়ালটা হচ্ছে, এটাকে বলা হয় দা ক্রিম অফ দা অল বুকস। আমরা এই যে মেটেরিয়ালটা বানাই, এই মেটেরিয়ালটা থেকে আমরা প্রিভিয়াস 20-30 বছরের সমস্ত কোশ্চেন অ্যান্সার এবং সমস্ত রকমের বইয়ের সব লাইনগুলো তুলে তুলে একটা মেটেরিয়াল বানিয়েছি। এবারে এই মেটেরিয়ালে যা পাবি, কোনো একটা বইয়ে সেটা পাবি না, এটা আমি তোদের লিখে দিচ্ছি। পুরো কলেজ স্ট্রিট খালি চেষ্টা করে দেখতেও পারিস যে কলেজ স্ট্রিট থেকে যতগুলো পারিস বই তুলে নিয়ে চলে আয়। এখন যদি তুই বলিস আমি এনসিইআরটি 2-3টে বই তুলবো, তাহলে তো হবেই। তার মানে সেই ভলিউম, কিন্তু সেই ভলিউমটা অনেক। সেই ভলিউম থেকে আমরা কনসাইজ করে 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 মেরে 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 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মেরে 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 এখানে যা তুলেছি না, এই মেটেরিয়ালের একটা লাইন ভোলার জায়গা। ওরা ভাবিস যে বই পড়িস আর বইয়ের তো 30-40% পড়তাম, 60% ছেড়ে দিতাম। এটাই করে বই পড়েছিস তো রে? একটা বইয়ের 60% পড়তাম, 40% ছেড়ে দিতাম, বা 30% পড়তাম, 70% ছেড়ে দিতাম। বইয়ে এখনো নতুন গল্প পাওয়া যাবে। কার কার বইয়ে হাত তোল। 11 কেমিস্ট্রি বই কোনটা? বায়োলজিটা একটু কেটে গেছিল। আচ্ছা, বাকি বইগুলো এখনো নতুন বই বন্ধ পাবো, পাওয়া যায়। তার মানে আমরা বইয়ের কত কথা 30-20% 10% পড়েছি, বাকি পড়তে হয়নি। আর এখানে বাবা লাইন বাই লাইন পড়তে হবে, প্রতিটা লাইনে কোশ্চেন। বুঝতে পারলাম? তোর বইও নতুন আছে? তোর বই ফেটেছে? ও বই ফেটেছে? আগে কিভাবে পড়া হয়? এই আগের মেটেরিয়ালটা এর মধ্যে আনুবাদ হচ্ছে, তাই না? বোঝাতে পারছি, বোঝাতে পারছি। পুরো বইটা পড়েছিলি লাইন বাই লাইন? আবার ভাবছে লাইন বাই লাইন পড়েছিলাম, পড়েছিলি তো? ব্যাস, ট্যালেন্টেড, পেয়ে গেছে, পিজিতে চান্স পালা, ক্যালকাটা মেডিকেলে চান্স পালা। যে আমরা পড়েছি চান্স পালা, আমি গ্যারেন্টি করে দেবো, আমার কোনো দায় নেই, আমি গ্যারেন্টি। যে পড়লি সে চান্স। এবার পড়েছি মানে মনে রেখেছি, এটা হচ্ছে পড়ার সার্থকতা। হয়ে গেল গলগি বডির পরাণু গঠন। গলগি বডি দেখতে নালিকা বা গহ্বরের মতন। আচ্ছা, গলগি বডি কি দিয়ে গঠিত? গলগি বডি কি দিয়ে গঠিত? সিস্টার্নি ও মাইক্রোভেসিকলস এবং ভ্যাকুয়াল নিয়ে গঠিত। হয়ে গেল। তিনটেই দেবে, দুটো দেবে, একটা দেবে, উত্তর করতে হবে তিনটে। ওই মেটেরিয়ালটা কবে শেষ হবে? দেখুন মাইক্রো লেভেলে যাচ্ছিস না, একটু বেশি বেশি পড়তে। সিস্টার্নি বা ল্যামেলি। সিস্টার্নি একক আবরণী দিয়ে আবৃত, লম্বা নালিকা বিশিষ্ট সংখ্যায়। আচ্ছা, প্রাণী কোষে কতগুলি ল্যামেলি বা সিস্টার্নি দেখা যায়? উদ্ভিদ কোষে বাস। দুটি সিস্টার্নির মধ্যে ব্যবধান কত থাকে? এর উত্তর দিকটিকে কি বলে? অবতল দিকটিকে কি বলে? সৃষ্টিতল সাধারণত সাইটোপ্লাজমের কোন দিকে থাকে? পরিণত তল থেকে কি তৈরি হয়? 10টা কোশ্চেন, লাইন বাই লাইন যাও। সিস্টার্নি নালিকার পরিধির দিক থেকে অত্যন্ত ছোট গোলাকার দলবদ্ধ ভাবে থাকে। তাদের ভেস্কিউলের ব্যাস কত? ভ্যাকুয়ালের ব্যাস কত?
ভেসিকল আলাদা, ভ্যাকুয়াল আলাদা। ভেসিকলের ব্যাস কত, ভ্যাকুয়ালের ব্যাস কত, বা চারটে দিয়ে সবকটার ব্যাস দিকে দিয়ে দিতে পারে। ব্যাস দা ফলোইং। আর আমরা একটু আগে পড়ে নিয়েছি সেস্টিরন পরিণত তল থেকে সৃষ্টি হয়, পড়েছি কি না? দেখ, ভেসিকল ভ্যাকুয়াল সৃষ্টি হচ্ছে সৃষ্টির তল থেকে, আর তাহলে সিস্টারনি হচ্ছে ভ্যাকুয়ালের অংশ। তাহলে ভ্যাকুয়ালের অংশ সিস্টারনিও তৈরি হচ্ছে কোথা থেকে? তাহলে সিস্টারনি ভ্যাকুয়ালের অংশ কোথা থেকে তৈরি হচ্ছে? পরিণত তল থেকে। দেখ, সিস্টারনি পরিণত তল থেকে সৃষ্টি হয়। আর পরিণত তল থেকে কে কে সৃষ্টি হয়? ভেসিকল ভ্যাকুয়াল। দেখিয়েছিস ভেসিকল ভ্যাকুয়াল। তাহলে ভেসিকল ভ্যাকুয়াল এবং সিস্টারনি এই তিনটেই তৈরি হয় কোথা থেকে? ফেনেস্ট্রেশন কাকে বলে? হ্যাঁ, সিস্টারনির পরিণত তল থেকে কে সৃষ্টি হয়? ভ্যাকুয়াল। তাহলে আমি উল্টো দিক থেকে ঘুরে আসতে পারি। সিস্টারনি তৈরি হয় কোথা থেকে? পরিণত তল থেকে। সিস্টারনির পরিণত তল দেখে এন্ডে পিছন থেকে কোশ্চেনও করতে পারি, সামনে থেকেও কোশ্চেন করতে পারি। গলগি বডির সৃষ্টির তল এবং পরিণত তলের দিকে অবস্থিত সিস্টারনি গুলোকেই ফেনেস্ট্রেশন বলে। ওই ছিদ্রযুক্ত থাকে বলে বলে, ওটা আর কোশ্চেন হবে না, কিন্তু হবে যেটা গলগি বডির সৃষ্টির তল এবং পরিণত তলের দিকে অবস্থিত সিস্টারনি গুলোকেই আবার ফেনেস্ট্রেশন বলে। গলগি বডির কাজ, প্রত্যেকটা কাজ ইম্পর্টেন্ট। যে কোনো একটা কাজ দিয়ে বলবে এটি কি গলগি বডির কাজ না কাজ নয়। বুঝতে পারলাম কি কি কাজ? আমি যদি বলি গলগি বডির কাজ লাইসোজোম গঠন করা, হ্যাঁ না না? খাদ্য সঞ্চয় করা, হ্যাঁ না না? হরমোন উৎপাদন করা, হ্যাঁ না না? কোষ প্রাচীর ও কোষ পর্দা গঠন করা, অ্যাক্রোসোম গঠন করা, পলিস্যাকারাইড গঠন করা, সবকটা কাজই যে কোনো একটা কাজ। জোন অফ এক্সক্লুশন, গলগি বডির কাছাকাছি সাইটোপ্লাজমীয় অংশে অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। যে অংশে সাইটোপ্লাজমীয় কোনো গলগি বডি থাকে না, কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, সাইটোপ্লাজমের যে অংশে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, তাকে কি বলে? জোন অফ এক্সক্লুশন, জোন অফ এক্সক্লুসিভ, জোন অফ ইনক্লুসিভ, জোন অফ ইনক্লুশন, সবকটাই চোখ। বুঝতে পারলাম? ক্লিয়ার? তাহলে কি হলো না, গলগি বডির কাছাকাছি সাইটোপ্লাজমীয় অংশের কোনো যে কোষীয় অঙ্গাণু থাকে না, সেই অঞ্চলকে জোন অফ এক্সক্লুশন বলে। গলগি বডির ক্ষরণ প্রক্রিয়া, রাইবোসোমাল দশা। এই দশায় রাইবোসোমগুলি অস্পষ্ট্রিন এন্ডোপ্লাজমিক পলিজোমের মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে। রাইবোসোমাল দশাটার মধ্যে কোশ্চেন যেটা করতে পারে, এন্ডোপ্লাজমিক জালিকের উপর পলিজোমের মাধ্যমে প্রোটিন সংশ্লেষ হয় কি হয় না, বা কোন দশায় রাইবোসোমগুলি এন্ডোপ্লাজমিক জালিকার উপরে প্রোটিন সংশ্লেষ করে। দুটো কোশ্চেন। সিস্টার্নাল দশা, এই দশায় উৎপাদিত প্রোটিন তরল অবস্থায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে যায়। অন্তঃকোষীয় পরিবহন দশা, এই দশায় খরিত প্রোটিনগুলি নালিকা বা থলির মধ্যে দিয়ে অন্তর্ভুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে নির্গত হয়। ওটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে যায়, সিস্টার্নাল দশা। এন্ডোপ্লাজমিক্যাল রেটিকুলাম থেকে বাইরের দিকে আসে অন্তঃকোষীয় দশা, এবং এন্ডোপ্লাজমিক জালকের উপর পলিজোমের প্রোটিন সংশ্লেষ করা হচ্ছে রাইবোসোমাল দশা, এবং খরিত পদার্থের ঘনীভবন দশা, যেটা গর্ভবর্ধিত খরিত প্রোটিন থেকে জল বিয়োগের মাধ্যমে গঠিত হয়। এটা না করতেও পারি, এটাতে আসবে না। দেখ কতটা ছেড়ে দিলাম, এতখানি জিনিস আমরা বাদ দিই। থ্যাংক ইউ বল। এরপরে খরিত পদার্থ পর্দা দিয়ে আবৃত ক্ষরণকারী গ্র্যানুলে পরিণত হয়। এরপরে গলগি বডি থেকে থলির আকারে নির্গত হয়। এটাও বাদ দিলাম, কিন্তু পরেরটা আমরা রাখবো। সবশেষে ক্ষরণকারী গ্র্যানুল কোষ পর্দার সাথে মিলিত হয় এবং সংস্করণটি ফেটে গিয়ে সমস্ত ক্ষরণ পদার্থ কোষের বাইরে নিক্ষিপ্ত হয়। কোন দশায় সমস্ত ক্ষরণ পদার্থ কোষের বাইরে নিক্ষিপ্ত হয়? এক্সো বা বহিষ্করণ দশা। এইটা কিন্তু করবো, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি আরইআর রাইবোসোমের সাহায্যে প্রোটিন সংশ্লেষ করে? আর পাবি না প্রোটিন সংশ্লেষে গলগি বডি অংশগ্রহণ করে না।
মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড, স্টেরয়েড, ফসফোলিপিড ইত্যাদি সংশ্লেষে সহায়তা করে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কারা সংশ্লেষে সহায়তা করে? ফসফোলিপিড করে। বাস হয়ে গেল এখান থেকে। এরপরে জিইআরএল তন্ত্রতে যাই নাকি না? চলো। গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোসোম নিয়ে তৈরি যে তন্ত্র একত্রে কোষের ক্ষরণকাজে অংশ নেয় তাদের একসঙ্গে জিইআরএল তন্ত্র বলে। জিইআরএল তন্ত্রের চারটি অংশ কি কি তাহলে? গলগি বডির জি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ইআর, লাইসোসোমের এল। বোঝা গেল? জিইআরএল হয়ে গেল। গলগি বস্তু ট্রান্স বা পরিণত তলের কাছে অবস্থিত থলির মতো যে অঙ্গাণুর ভিতরে প্রচুর পরিমাণে অ্যাসিড ফসফেটেজ উৎসেচক উপস্থিতি থাকে, সেই অঙ্গাণুকে জিআরএল বলে। আবার ব্যাক টু ব্যাক যদি আসি, ফসফেটাস অ্যাসিড যে অঙ্গাণুতে উপস্থিত থাকে তাকে কি বলা হয়? জিআরএল, এমইআরএল, সিআরএল, এসএইচআরএল। জিআরএল কাকে বলা হয় তাহলে? কোথায় জিআরএল কাকে বলা হয়? তো ওটা তো হলো ওর ফুল ফর্ম। জিআরএল এর ফুল ফর্ম বলছে। আমি বললাম তাহলে জিআরএল কাকে বলা হয়? যেখানে ফসফেটিস অ্যাসিড থাকে সেখানটাকে তো জিআরএল বলা হয়। খুঁজে পাসনি? খুঁজে দেবো? পেয়েছিস খুঁজে? তাই তো। ফসফেটিস, যেখানে ফসফেটিসের এ আছে অ্যাসিড, সেই ফসফেটিস অ্যাসিড যেখানে থাকে সেখানটাকে কি বলা হয়? সেই অঙ্গাণুটাকে কি বলা হয়? বলে থাকবে তো না ভুলে যাবে? জিআরএল কি প্রাথমিক ক্ষরণ কণা সৃষ্টিতে অংশগ্রহণ করে? ট্রান্স রেটিকুলার গলগি কি প্রাথমিক ক্ষরণ কণার সৃষ্টিতে অংশগ্রহণ করে? তাহলে তিনটে কোশ্চেন এখান থেকে উঠলো। শুধু একটাই কোশ্চেন যে প্রাথমিক ক্ষরণ কণা সৃষ্টিতে অংশগ্রহণ করে কে? বুঝতে পারলাম। জিআরএল কি কি নিয়ে গঠিত? একটু আগে তো পড়ে এলি রে, বল। গলগি বস্তু এবং লাইসোসোম। দাগ দিয়ে যাওয়ার একবার ছাড়া যাবে না। জিআরএল এর এন্ডোপ্লাজমিক জালিকায় কি হয়? জিআরএল এর ক্ষরণকারী থলিতে বিশ্লিষ্টকারী অ্যাসিড পূর্ণ থাকলে তাকে কি বলে? লাইসোসোম, লাইপোসোম, হাইপোসোম বা কাইনোসোম কি বলে? বাহ। লাইসোসোম উৎপাদনে কে সহায়তা করে? হয়ে গেল। তাহলে এবারে এন্ডোপ্লাজমিক জালিকা, রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক জালক কি পরে করবো না এখন থেকে করবো? করে যাবো, পরে পড়বো। কে পড়া দিবি? কে কে পড়া দিবি? হাত তো। হ্যাঁ, এই তো সময় হয়ে গেছে। আধ ঘন্টা 1 ঘন্টা পড়া ধরো, না হলে ছুটি। পড়া কেউ দিবি না দিবি না? পড়া দিবি? কি বলেছি? কি বলেছি? সপ্তাহ মানে পরের দিনই হয়। সপ্তাহ মানে আবার কি মঙ্গলবার শুধু মঙ্গলবারের বার ব্রত করবো নাকি? শুধু মঙ্গলবার পড়া ধরবো? তাহলে মঙ্গলবার পড়া ধরবো। মঙ্গলবার যদি পড়া ধরি তাহলে কতটা পড়া ধরবো? আজকে পর্যন্ত ফুলটা ধরবো নাকি? মঙ্গলবার পড়া ধরলে হিসেব হচ্ছে যদি আজকে পড়া দিতে 15 অব্দি পড়া করতে হতো, আজকে দিয়ে দিলে 15 অব্দি করতে হতো মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবার পড়া দিলে না, পড়া দেবে কবে বলছো? শুক্রবার। শুক্রবার ক্লাস না কবে ক্লাস? আবার মঙ্গলবার ক্লাস। আজকে তো শুক্রবার নাকি? একদিন করে এমনিতে আমরা রেগুলার মানে পুরোটাই না। তাহলে একটা কাজ, এটা হচ্ছে আমি ক্লাসে আসবো, পড়া ধরবো না, আমার হবে না।
তোরা না দিলে আমার কিছু বলার নেই, সেটা হচ্ছে দাঁড়া কর। আমি বলি শোন, মঙ্গলবার দিন পড়াবে বায়োলজি, আর শুক্রবার দিন করে ফিজিক্সের অঙ্ক করতে দেবো, এসে করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে যদি ফিজিক্সের অঙ্ক আমি যেগুলো করে এসেছি যেগুলো তুই করে এসেছিস আমি সেগুলো থেকে দেবো, মানে তুই আমাকে চয়েস দিবি তার মধ্যে থেকে আমি দেবো। কোনো গল্প হবে না, গল্প হবে যদি দেবে তো চ্যাপ্টার ধরে আমায় বলো, আমি চ্যাপ্টার নেবো, যেটা ইচ্ছা সেটা দেবো। কোশ্চেন ও বেছে দেবে, আমি তার মধ্যে থেকে প্রশ্ন জিজ্ঞেস করবো। যা ছেলে খেলা হচ্ছে। হ্যাঁ, কোন চ্যাপ্টার করেছিস বল? স্কেলার হেডটা না, ওই মাস্টার টিচার। হ্যাঁ, ওইটা অনেক অঙ্ক আছে তো। তোকে সলিউশন দিয়েছিলাম না হার্ড কপি? এটা কি নতুন চ্যাপ্টার শুরু হয়েছে? ইউনিটস এন্ড ডাইমেনশন, ইউনিটস এন্ড ডাইমেনশনের কি আমি তোদের দিয়েছিলাম, সলিউশন দিয়েছিলাম? এগুলো তোরা স্যারের থেকে ক্লাসে সবগুলো করে নিতে পেরেছিস তো? আবার বলবি না তো সলিউশন নেই কি? স্যার দেখিয়ে দিয়েছে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি। সলিউশন আমি কাউকেই দিই না, যারা পুরনো শুধু তাদের আমি সলিউশন দিয়েছিলাম, ওকে দিয়েছিলাম, তুই সলিউশনটা নিয়ে নিবি ওখান থেকে। কি আমি দেখে দেখে বাদ দে, বাদ দে, ও অত হবে না। কবে কমপ্লিট হবে বলবি, সেদিন আমি বলতে পারলাম গল্প শেষ। তোরা কেউ দিবি ভালো করছিস, কমপ্লিট করছিস, কমপ্লিট করছিস, হয়েছে পড়া করিস নি, টাটা বাই বাই, থ্যাংক ইউ। তাহলে কথা রইলো, মঙ্গলবার থেকে বায়োলজি পড়া দিবি। আমার এটা প্রকাশ কর, তুই ফার্স্ট ম্যাটেরিয়াল 3 মাসেও কমপ্লিট করলে আমার কিছু যায় আসে। আগের দিন বুঝিয়ে দিয়ে গেছি হিসেব পত্র, আর বোঝাবার দরকার নাই তোকে। ওদের টপকাবি না টপকাবি, ওরা এগিয়ে আছে, ওরাও তো সেই 26-এ পরীক্ষা দেবে, তুইও দিবি। এবার তুই পিছন পিছন দৌড়াবি না ওদের টপকে যাবি, বা ওদের সঙ্গে দৌড়াবি, চয়েসে দিয়ে। এবার ওরা 4 ঘন্টা করছে, তোমাকে 10 ঘন্টা করে ওদের সঙ্গে ছুটতে হবে। 10 ঘন্টা আবার কেউ কিছু পারবে না, পুরো ক্লাসে নিয়ে যেতে কিছু পারবে না। এ শুধু কালকে ফাটাফাটি পড়াটা দিয়েছিল বায়োলজিতে, কতদিন চালাবে তাও যায় না। এখন ওর পড়াটাও কতদিন দেবে তা যায় না, কিন্তু বায়োলজি পড়া তো পুরোটা দিয়ে দিয়েছে ওরা। এবার তো আজকে টার্গেট দিয়ে দিচ্ছে, আজকে পর্যন্ত ক্লিয়ার। তোকে আমি এখন টার্গেট দিচ্ছি না, তুই অন্তত ফার্স্ট পার্টটা দে আমাকে। পড়া দেওয়ার দায়িত্ব এবার থেকে কার? আমি আর দায়িত্ব নিচ্ছি না। যে পড়া দিবি না হ্যাপি হ্যাপি থেকে যা, পরে গিয়ে সব বুঝে যাবে। এবার যে পড়া দিবি নিজে বলবি, ওদের ক্লাসেও সেদিনকেও বলে দিয়েছি, এমএসসি ক্লাসেও কালকে বলে দিয়েছি, যে আমি আর পড়া ধরবো না। পড়া তুমি আমাকে বলবে স্যার ধরুন, তো ধরুন, লাভ কার? পড়া ধরলে লাভ কার? আমার এখনো লাঞ্চ হয়নি, 3:34 বাজতে যায়, লাঞ্চ করিনি। যদি তুই এখন পড়া দিতিস, আমি এখনো আধ ঘন্টা 1 ঘন্টা তোর পেছনে পড়া দিতে থাকতাম। তুই পড়া দিবি না, সোজা যাবো লাঞ্চে। লাভ তো আমার, এতক্ষণ দাঁড়িয়ে আছি টানা, সব স্যার বসে থাকে, আমি কোনোদিন বসেছি ক্লাসে এসে? হ্যাঁ কি বললি? না বুঝতে পারি না। না কেন বসি না? প্রথম কথা হচ্ছে তোর সঙ্গে আমার আই কন্ট্যাক্ট হবে না। আমার রুলস ক্লাসে নো চেয়ার প্রোভাইডেড ফর টিচার। কারণ যে ছেলেটা পেছনের বেঞ্চিতে বসে আছে, আমি চেয়ারে বসলে তার সঙ্গে আই কন্ট্যাক্ট করতে পারবো? যেগুলো প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে আই কন্ট্যাক্ট করলে তার সঙ্গে আমার বন্ডিং বাড়বে, তার সঙ্গে আমার কি বলবো ইন্টারাকশন বাড়বে, এবং তার প্রবলেম, তার বডি ল্যাঙ্গুয়েজ আমি রিড করতে পারবো, আমারও মোটিভেশন হবে। নইলে কি হয়, বসে যায় স্যার পড়ায়, পেছন বেঞ্চে ঘুমিয়ে না। আমি ক্লাসে থাকতে কেউ ঘুমোতে পারবে না, যখন ক্লাস ফুল হবে পেছন বেঞ্চের ওই কোণে যে ছেলেটা বসে থাকবে সেও ঘুমোতে পারবে। আমি এখান থেকে সবাইকে ওয়াচ রাখতে পারবো, ওয়াচ টাওয়ার। কিন্তু আমার হাইট খুব বড়, হ্যাঁ, আর বসে গেলে তো আরোই বড় হয়ে যাবে। ফার্স্ট সেকেন্ড বেঞ্চের প্রত্যেকে আর কিছু দেখতে পাবো, খুব ভালো হয়েছে। তো সেই জন্য আমি কোনোদিন বসবো না। আর আমি দাঁড়িয়ে না দেখলে আমার পড়ানোর এনার্জি আছে, কিন্তু আমি তোদের জন্য এনার্জি লস করছি। তোরা কি করছিস? এসিতে পাখার তলায় বসে যাচ্ছিস, আর আমি এসি থেকে দূরে, এসিটা কাছে আছে, ফ্যানটা দূরে আছে, আমি দাঁড়িয়ে।